ঠিক আছে, আমরা আজকে আমাদের গুণগত রসায়নের যে পরবর্তী অংশ যেটা ছিল সেই অংশের মধ্যে চলে যাব। প্রথমে আসো আমাদের 2.12, হ্যাঁ, আমাদের যেখানে দ্রাব্যতা শুরু হয়েছে। তো দ্রাব্যতা নিয়ে তোমাদেরকে একটু জিনিসগুলো একটু বুঝতে হবে। আজকের ম্যাক্সিমাম পড়াই হচ্ছে মুখস্থর পড়া, বলে দিচ্ছি আগেই। তো বোঝানোর পড়া কিছু কিছু আছে, সেগুলো একটু ভালো করে বুঝে নিবা, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে যে দ্রাব্যতা জিনিসটা কি। দ্রাব্যতা জিনিসটা দেখো দুইটা সংজ্ঞা দেওয়া আছে। দুইটা সংজ্ঞা, কি কি সংজ্ঞা দেওয়া আছে? আমি কিছু দ্রব্য মিক্সার করব, দ্রব্য, দ্রাবক, দ্রবণ, আশা রাখি তোমরা এগুলা জানো, ঠিক আছে? না জেনে থাকলেও আমরা আবার একটু রিক্যাপিচুলেশন করতেছি। হ্যাঁ, এই একটা পাত্র, এইখানে মনে করো কিছু তরল পদার্থ আছে বা পানি আছে, যে কোনো কিছু, এটাকে আমরা বলতেছি দ্রাবক। এটাকে আমরা কি বলতেছি? দ্রাবক। এখানে তুমি কিছু লবণ বা চিনি মিক্সার করলা, সেটাকে আমরা কি বলতেছি? দ্রব্য। অর্থাৎ যার পরিমাণ কম, দ্রবের পরিমাণ কি থাকে? কম থাকে, পরিমাণ কম, আর এটা পরিমাণ হচ্ছে বেশি, ঠিক আছে? আচ্ছা, মিক্সার করার পর যে জিনিসটা তৈরি হলো তাকে আমরা বলতেছি দ্রবণ। তাকে আমরা কি বলতেছি? দ্রবণ। এখন এই যে আমরা যে দ্রব্যটা মিশাবো, সেই দ্রব্যের ভরটা আমরা যদি গ্রামে নিই, দ্রব্যের ভরটা কিসে নেব? গ্রামে। আর আয়তন যেটা থাকবে সেটা হচ্ছে লিটারে। আয়তন যেটা থাকবে সেটা হচ্ছে কি? লিটারে। হ্যাঁ, এবং সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণকে আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, এগুলো বুঝতে হবে। তো সেটার যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা কি বলতেছি? দ্রাব্যতা, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এক একটা ভালো করে খেয়াল করবা। আমরা দ্রবের ভর গ্রামে নিচ্ছি, তাহলে গ্রাম পার, এখানে একটা ভুল আছে, এটা পার পার লিটার না। হ্যাঁ, এটা দিলে এই -1 আর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আর যৌগের দ্রাব্যতা আরেকটা ভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে দ্রবের ভরটা আমরা কিসে নেব? মূলে নেব। দ্রবের ভরটা আমরা মূলে নেব, আর আয়তন যা আছে তাই থাকবে। তাহলে সেটা কি হবে? মূল পার লিটার। অনেক সময় তোমার পরীক্ষায়, হ্যাঁ, এটা যে দ্রাব্যতা সেটা বলে দেওয়া থাকবে না, তোমাকে একক দেখে বুঝে নিতে হবে এটা দ্রাব্যতা হতে পারে। তাহলে একক দুটো একটু খেয়াল রাখবো। এখন আসো আমরা একটু সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ বিষয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এগুলো আগে আলোচনা না করলে আগে পড়ায় লাভ নাই। আমরা একটু নিচের দিকে যাই, এখানে লেখালেখি, আমরা অন্য জায়গায় একটু লেখালেখি করি। ওকে, যেটা আমরা বলতেছিলাম, দ্রব জিনিসটা কি, দ্রাবক জিনিসটা কি, সরি, দ্রব দ্রাবক তো বুঝলাম, এখন সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ। এটা বোঝার জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, মনে করো এই একটা ঘর, এখানে মনে করো পাঁচটা চেয়ার আছে। এইটা একটা ঘর, এটা একটা ধরে নিলাম 5টা চেয়ার আছে। এটা আর একটা ঘর, এখানেও 5টা চেয়ার আছে, 1 2 3 4 5। একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এইটা আর একটা ঘর, এখানেও কয়টা চেয়ার আছে? 5টা চেয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করলো? এইখানে মনে করো যে কয়েকজন লোক প্রবেশ করলো, মনে করো 3জন লোক প্রবেশ করলো। এই যে 3জন লোক প্রবেশ করে 3টা চেয়ারে বসে গেল, আর 2টা চেয়ার দেখো খালি। এই চেয়ার গুলাকে তুমি চিন্তা করো দ্রাবকের সাথে। চেয়ার গুলাকে কার সাথে কম্পেয়ার করবা? দ্রাবকের সাথে। চেয়ার গুলা মনে করো দ্রাবক, ঠিক আছে? আচ্ছা, আর এই যে মানুষগুলো ঢুকলো, এগুলাকে চিন্তা করো তুমি দ্রবের সাথে। এগুলাকে চিন্তা করো কিসের সাথে? দ্রবের সাথে। তার মানে দেখো, আমার দ্রাবক যে কয়টা ছিল, কিন্তু দ্রব তার চাইতে পরিমাণে কম, অনেক কম। হ্যাঁ, আমার মানে দ্রাবক এখনো দেখো সে আরো 2টা দ্রবকে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা,
এই একটা কন্ডিশন হতে পারে। আর একটা কন্ডিশন হচ্ছে এখানে 5টা চেয়ার আছে, 5 জনই প্রবেশ করলো, 5 জন প্রবেশ করে 5টা চেয়ারে বসে গেল। মানে এখানে একদম সমান সমান, মানে সমান সমান বলতে কি, মানে যে কয়টা দ্রব্য প্রবেশ করতে পারতো বা যে যতগুলা দ্রব্য মেশানো যাইতো ঠিক ততগুলাই মেশানো হয়েছে, মানে একদম হাইয়েস্ট পরিমাণ মেশানো হয়েছে, এর বেশি মেশানো যাবে না। আচ্ছা, এর বেশি মেশানো হলে কি হবে, মনে করো যে এখানে 7 জন প্রবেশ করলো, ঠিক আছে, তো 5 জনে 5টা চেয়ারে বসে পড়লো, আর 2 জন কিন্তু কি দাঁড়াই থাকতে হবে, এই 2 জন দাঁড়াই থাকতে হবে, এই 2 জন বেশি হয়ে গেছে, এখানে দ্রব্যের পরিমাণ বেশি হয়ে গেছে। এই যে তিনটা অবস্থা, এখানে দেখো দ্রব্যের পরিমাণ কম, হ্যাঁ, দ্রাবকের দ্রব্য আরো মিক্সার করা যাইতো, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি কি অসম্পৃক্ত, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি অসম্পৃক্ত, বা ইংলিশে বলতেছি আনস্যাচুরেটেড রেটেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী অবস্থাটা, এখানে 5 জনের সাথে 5টায় মিশে গেছে, মানে এখানে আর দ্রব্য মিক্সার করা যাবে না, মিক্সার করতে গেলে এই যে বেশি হয়ে যাবে, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলতেছি কি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড। আর এই যে এটাতে দেখো দ্রবের পরিমাণ আমরা বেশি দিয়ে ফেলছি, ওরা নিচে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি আর অদক্ষেপ হিসেবে থাকবে, অতিরিক্ত দ্রব্যগুলা কি হিসাবে থাকবে, অদক্ষেপ হিসাবে তলানিতে জমা থাকবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি কি অতিপৃক্ত অতিপৃক্ত দ্রবণ, বা ইংলিশে বলতেছি সুপার স্যাচুরেটেড। এখন দেখো, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অদক্ষেপের জন্য কোন ধরনের দ্রবণ প্রযোজ্য, ঠিক আছে, অসম্পৃক্ত না সম্পৃক্ত না অতিরিক্ত, দেখো অদক্ষেপ কিন্তু, অদক্ষেপ পড়া মানে কি, মানে বেশি হয়ে গেছে দ্রব্যের পরিমাণ, এটা তলানিতে জমা হয়ে রয়েছে, সেটা আমরা কোনটা দেখতেছি, অতিরিক্ত বা সুপার স্যাচুরেটেড। তাহলে অদক্ষেপের শর্ত হচ্ছে সুপার স্যাচুরেটেড হইতে হবে। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে আরেকটা যে জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে দ্রাব্যতার গুণফল কি, আয়নিক গুণফল কি, হ্যাঁ, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, আর হচ্ছে কি আয়নিক গুণফল, আয়নিক গুণফল, দুইটার সংজ্ঞা সেম, দুইটার সংজ্ঞা সেম, মানে মেন ফর্মুলা সেম, দুইটারই ক্ষেত্রে হচ্ছে যে এদেরকে বলা হয় যে আয়নের ঘনমাত্রার আয়নের মোলার ঘনমাত্রার গুণফল। জিনিসটা কি, মনে করো যে এই জিনিসগুলো মনে করো যে সোডিয়াম ক্লোরাইড আছে, এগুলা কি আছে বললাম, সোডিয়াম ক্লোরাইড, সব জায়গাতে সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা যদি সোডিয়াম ক্লোরাইড কে ভাঙি, দেখো কি হয়, আমরা জানি সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস, তাহলে এটার দ্রাব্যতার গুণফল কেএসপি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা কেএসপি, আর আয়নিক গুণফল হচ্ছে আইপি, কেআইপি বলো, যেটাই বলো সমস্যা নাই, কেআইপি দিলাম। তো এটার কেএসপি কত হবে, দ্রাব্যতার গুণফল কত হবে, সেটা হচ্ছে বলা হচ্ছে আয়নের মোলার ঘনমাত্রা, আয়নের মোলার ঘনমাত্রাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, এবং তাদের গুণফলের সমান, ঠিক আছে, আয়নের মোলার ঘনমাত্রা গুণফলের সমান, এভাবে। তো এটা কেআইপি কত হবে, অর্থাৎ মোলার আয়নিক গুণফল কত হবে, আয়নিক গুণফলও সেম, আয়নিক গুণফলও সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, ডিফারেন্সটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হয়, দ্রাব্যতার কেএসপি, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণ, যেটা স্যাচুরেটেড দ্রবণ, কিন্তু আয়নিক গুণফল সেটা অসম্পৃক্ত হইতে পারে, সম্পৃক্ত হইতে পারে, অতিপৃক্ত হইতে পারে। তাহলে আমরা অদক্ষেপের শর্ত একটা বললাম যে কি দিয়ে, দ্রবণ দিয়ে, আর একটা শর্ত হইতে পারে এই কেএসপি কেআইপি এটা দিয়ে। এখন দেখো, আমি তোমাদেরকে যদি বলি, একদম বেসিক থেকে অ্যান্সার দিবা, যে কেআইপি এই যে এই জায়গাটাতে,
এই জায়গাটাতে দেখো, মনে করো যে এই যৌগের মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মনে করো 2 ধরে নিলাম। তো আচ্ছা, আমরা একটু ভিন্ন কালি ইউজ করে দেখাই এটা। সোডিয়াম ক্লোরাইডের আমরা দ্রাব্যতা দিলাম কত, 2, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই যে সম্পৃক্ত দ্রবণ যেটা আছে এখানে তার দ্রাব্যতা ধরা হবে 2, কারণ আমরা দ্রাব্যতাও পড়ে আসছি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 2, সেটা কার ক্ষেত্রে হবে, 2 এর ক্ষেত্রে। এইখানে দেখো তো দ্রাব্যতা কম না বেশি, এখানে আমার দ্রব কম পরিমাণে আছে, এখানে আর আমি দ্রব মিশাইতে পারতাম, তার মানে এটা দ্রাব্যতা কম হয়ে গেছে, সেটা আমি ধরে নিলাম 1। আর এইখানে দেখো দ্রবের পরিমাণ বেশি হয়ে গেছে, তাই না, দ্রবের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে সেখানে দ্রাব্যতাটাও বেশি হয়ে যাবে, সেটা আমরা ধরে নিলাম কত, 3। ঠিক আছে। এখন যেটা আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে, সেটা একটু ভালো করে খেয়াল না করলে এগুলা তোমরা পরে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে এই জায়গাটাতে দেখো, এই যে দ্রাব্যতা যে 2 বলতেছি, হ্যাঁ, এখানে KSPও 2, KIPও 2, KSP আর KIP দুইটাই কত, 2, আমরা যেটা দ্রাব্যতা ধরে নিলাম আর কি। হ্যাঁ, তাহলে KSP ইকুয়াল KIP যখন হচ্ছে, তখন এটা কোন ধরনের দ্রবণ হচ্ছে, সম্পৃক্ত দ্রবণ। তখন এটা হচ্ছে কোন ধরনের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। আবার দেখো এইখানে দেখো KSP তো 2 এর নিচে হবে না, KSP তো ওই ফিক্সড। হ্যাঁ, সরি, KSP কি লিখতেছে না লিখতেছি, KSP দেখো KSP এই যৌগটার ক্ষেত্রে কি KIP টা কম না, KIP টা কম, KSP টা KIP, অর্থাৎ এই জায়গায় এই যৌগটার ক্ষেত্রে দেখো, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তো 2, তার মানে KSP এর মান হবে 2, আর কিন্তু এই যৌগের দ্রাব্যতা কত আছে, 1 আছে, তাহলে আমরা তো জানি 1 এর সাথে 2 বড়, তার মানে এই যৌগটাতে আমরা দেখতেছি যে KSP এর চাইতে KIP কম। যদি KIP is less than KSP হয়, অর্থাৎ এই যে এই কন্ডিশনটা হয়, তাহলে দ্রবণটা কিরকম হবে, অসম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে একটা অসম্পৃক্ত দ্রবণ হওয়ার শর্ত কি, KIP is less than KSP। আবার বিষয়টা যদি এরকম হয়, এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা দেখতেছি KIP টা is greater than KSP, অর্থাৎ আয়নিক গুণফল হচ্ছে দ্রাব্যতার গুণফলের চাইতে বেশি, এবং সেক্ষেত্রে দ্রবণটা কি হবে, অতিপৃক্ত হবে। সেক্ষেত্রে কি হবে, অতিপৃক্ত হবে এবং অদক্ষেপ সৃষ্টি হবে। তাহলে অদক্ষেপ সৃষ্টির আরেকটা শর্ত আমরা জেনে নিলাম কি, আয়নিক গুণফল is greater than দ্রাব্যতার গুণফল। আর যদি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল সমান হয়, তাহলে কোন ধরনের দ্রবণ হবে, সম্পৃক্ত দ্রবণ। আর যদি আয়নিক গুণফল যদি কম হয়, আয়নিক গুণফল যদি কম হয়, সেক্ষেত্রে কোন ধরনের দ্রবণ হবে, অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে। তো আশা রাখি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি একবার একটু বুঝাই দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার অনেক সময় পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক কি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভুল করবা, একটু ভালো করে জেনে রাখো, এটা তোমরা ভুল করবা, এই জন্য ভালো করে খেয়াল করো, তাহলে আর ভুল করবা না। ঠিক আছে। আচ্ছা, জিনিসটা কি, আমরা দ্রাব্যতা জানি S, আর দ্রাব্যতার গুণফল জানি কি, KSP। এই দুটার মধ্যে একটা সম্পর্ক যদি আমরা নির্ণয় করতে যাই, সেটা হচ্ছে KSP ইকুয়াল x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, হ্যাঁ, s টু দি পাওয়ার x প্লাস y। সূত্রটা একটু লিখে রাখো, সূত্রটা লিখে রাখো, আমি জিনিসগুলো কি বুঝাই দিচ্ছি। এই সূত্রটা একটু লিখে রাখো, বিষয়টা কি আমি বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে এখানে x মানে কি, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলা হলো, এটার দ্রাব্যতা হচ্ছে S, এটা দ্রাব্যতা কত বলা হলো, S, তাহলে দ্রাব্যতার গুণফল কত চাওয়া হলো কি, KSP ইকুয়াল হোয়াট, এটা চাওয়া হলো। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই ফর্মুলাটা দিলাম যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের সম্পর্ক হচ্ছে এটা। এখানে x হচ্ছে যে ক্যাটায়ন যেটা থাকবে, ক্যাটায়নের অণুর সংখ্যা, x হচ্ছে ক্যাটায়নের অণুর সংখ্যা। ঠিক আছে, কিচ্ছু নাই, তার মানে কি 1,
আর ওয়াইটা হচ্ছে অ্যানায়নের অণুর সংখ্যা কত আছে, 3 আছে। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তার মানে 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, হ্যাঁ, s টু দি পাওয়ার 1 প্লাস 3, তার মানে 27 s টু দি পাওয়ার 4। তো আগে যদি বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তাহলে এখানে x কত হবে, ক্যাটায়নের অণুর সংখ্যা কিচ্ছু নাই, তার মানে x ইকুয়াল 1, আর y কত হবে 2, y হবে 2, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, একজন বলো তো দেখি ফেরিক হাইড্রোক্সাইডটা কত হবে। কে বলবা, মামুন বলো তো দেখি, না কাকে আনমিউট করছি দেখো। হ্যাঁ, x is equal to হবে যে 1, x ইকুয়াল 1 আর y ইকুয়াল y is equal to 3 হবে। 3। আচ্ছা তুমি এইটা বলো ভাইয়া তাইলে, Hg2Cl2, এখানে x কত হবে, y কত হবে, x 2 y 2 শিওর? কাটাকাটি দিয়ে 1 1 হয়ে যাবে। অন হবে, বিষয়গুলো এরকম না। এই যে আমরা যে এটা 1 3 বলতেছি, এটা কিসের উপর ভিত্তি করে বলতেছি জানো? এটাকে যদি তুমি আয়নিত অনুসংখ্যা। করো তাহলে কি অবস্থা হবে, আয়রন 3 প্লাস প্লাস 3 ওএইচ মাইনাস, এটাই তো হচ্ছে নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে যে আয়রনের মূল সংখ্যা কত এখানে 1, আর হাইড্রোক্সাইডের মূল সংখ্যা কত 3। এটাই আমি বলতেছি x, এটাই বলতেছি আমি y, ঠিক আছে। এখন এটাকে যদি তুমি ভাঙো, এই ভুলটাই তোমরা করবা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এই ভুলটাই তোমরা করবা। এই যে Hg2Cl2, এটাকে যদি আমি ভাঙি, এখানে কি মনে হয় ক্লোরিনের যোজনী কত বলো তো? -1। মাইনাস বলার দরকার নাই, যোজনীর ক্ষেত্রে মাইনাস বলতে হয় না, ঠিক আছে, আয়নের ক্ষেত্রে মাইনাস বলতে হয়। ক্লোরিনের যোজনী কত 1, তাই না? জি। আমরা তো জানি ক্লোরিনের যোজনী দেয় মার্কারিকে দিবে, আর এর যোজনী দিবে ক্লোরিনকে, তাই না? মার্কারির যোজনী 2, সেটা ক্লোরিনকে দিছে, তাই না? আর ক্লোরিনের যোজনী কি 2? এখানে যে 2 লেখা আছে, না। তাহলে এটা আসলে যোজনী না, এটা হচ্ছে একটা অণু হিসাবে আছে। মার্কারিটা একটা কি হিসাবে আছে, অণু হিসাবে আছে। এটা যদি আসলে A22 হইতো তাহলে কি হইতো জানো, এই 2 এ কাটা যেত, 2 এ কাটা যায় হয়তো কি AgCl। এটা তো সংকেত দেয় নাই, তাই না? তোমাকে সংকেত দিচ্ছে কি Hg2Cl2, তার মানে এটা যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে জানো, এই যে Ag2 2 প্লাস প্লাস 2 ক্লোরাইড মাইনাস, বুঝতে পারছো কিনা? জি। আচ্ছা, এটাকে যদি আমরা আবার ওই দ্রাব্যতার গুণফলের যে মেইন সূত্র যেটা আছে আয়নিক গুণফল হিসেবে নেই, তাহলে আমরা কি বল, আমরা জানি মোলার ঘনমাত্রা, তাই না? অর্থাৎ Ag2 2 প্লাস ইনটু ক্লোরাইড, A2 টা কি হয় বলতো, এই যে A2 টা আবার পাওয়ার হয়ে যায়, তাহলে এটা রূপটা দাঁড়াবে এইরকম, ঠিক আছে। আচ্ছা আমি আরেকজনকে একটু ধরি, কাকে ধরবো, এই কাকে আনমিউট করছি দেখো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা বলো তো দেখি, Hg2NO3 2, এখানে x কত হবে, y কত হবে, বা এটাকে আমরা x y বলতে হবে না, এটাকে যদি আমরা আয়নিত অবস্থায় করি ভাঙি কি হবে বলো? এখানে আয়নিত অবস্থায় বলতে হবে যে Hg2 প্লাস আর NO3 Ag2 2 প্লাস 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 হচ্ছে 2NO3 মাইনাস 2NO3 মাইনাস, ভেরি গুড। তার মানে এটার যদি আমরা বলি KSP কত হবে, তাহলে কি দাঁড়াবে, Ag2 2 প্লাস ইনটু ইনটু NO3 মাইনাস 2, তাই না? তাহলে এই যে এই ছোটখাটো জিনিসগুলো, হ্যাঁ, এটা তুমি যদি না জানো, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? ওই যে একটু আগে যেরকম ভুল করলো, তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো দিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষায় আসতে পারে। কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম? মনে করো
আচ্ছা, আমরা কয়েকটা বইয়ের মধ্যে যাই, তারপরে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো। ছোটখাটো একদম, মানে যেগুলা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এরপরে আসো, এই যে আমরা যে দ্রাব্যতা পড়লাম, হ্যাঁ? দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এখানে দেখো ৩ টা বিষয় লেখা আছে। দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। তুমি আরেকটা জিনিস লিখে রাখো। হাজারী স্যারের বই, সরি, সঞ্জিত স্যারের বইয়ে আছে। গ নাম্বার দিয়ে লিখে রাখো চাপ। দ্রাব্যতা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কি? চাপ। এবং দ্রাব্যতার সাথে চাপের কি সম্পর্ক? সেটা বিজ্ঞানী হেনরির একটা সূত্র আছে, লিখে রাখো। হেনরি, এস প্রপোর্শনাল পি। দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক। অর্থাৎ চাপ যত বাড়াবো দ্রাব্যতা তত বাড়বে। ঠিক আছে? এটা একটু লিখে রাখো। এরপরে আমরা দেখো পরবর্তীতে চলে যাব। এই যে আমরা যে তাপমাত্রার উপর দ্রাব্যতার কি প্রভাব, একদম ইজি। এটা হচ্ছে যে তোমাদের একজনকে আমি একটু ধরি, মিলি, বলো তো দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? পেছনের দিকে। লাশের তেলের নীতি অনুসারে পিছনের দিকে যাবে, তাই না? ভেরি গুড। আর একটা তাপহারী বিক্রিয়া, তারপর তাপহারে। তাপহারীতে যদি তাপমাত্রা দেই তাহলে কি হবে? উম, উম, উল্টাটা, সামনের দিকে উল- উৎপাদ বৃদ্ধি পাবে। উৎপাদ বৃদ্ধি পাবে, উল্টাটা হবে, তাই না? ভেরি গুড। হুম, তার মানে এখানেও আমাদের সেম জিনিস। হ্যাঁ, একটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যেখানে তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, ডেলএস এর মান তোমরা জানো মাইনাস, সেখানে যদি তুমি তাপমাত্রা দাও তাহলে বিক্রিয়া ওইখানে ছিল কি, বিক্রিয়া পিছনের দিকে যাবে। আর বিক্রিয়া পিছনের দিকে যাওয়া মানে কি, উৎপাদের পরিমাণ হ্রাস পাওয়া। আর এখানে দ্রাব্যতা হ্রাস পাবে। এখানে কি হ্রাস পাবে? দ্রাব্যতা। আর একটা যদি তাপহারী বিক্রিয়া হয়, যেখানে তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে ডেল এক্স প্লাস পজিটিভ, এখানে কি, ওইখানে ছিল কি, তাপমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে, মানে উৎপাদ বৃদ্ধি পাবে। আর এখানে কি বৃদ্ধি পাবে? দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলো একটু মনে রাখবা, পরীক্ষা আসতে পারে যে সিলভার নাইট্রেটের ক্ষেত্রে, হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে কি হবে? হ্যাঁ, দ্রাব্যতা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কমবে, বাড়বে, এরকম প্রশ্ন। এখানে একটা উদাহরণ একটু ভালো করে খেয়াল রাখো। এটা কেন খেয়াল রাখতে হবে আমি একটু পরে বলতেছি। সোডিয়াম সালফেট, এটা কি দেখো তাপ উৎপাদী দ্রবণ। এটা হচ্ছে তাপ উৎপাদী, আমরা দেখতেছি। অর্থাৎ ডেল এইচ এর মান হচ্ছে কি, নেগেটিভ। হ্যাঁ, কিন্তু যখন আমি এটার সাথে পানি দিব, অর্থাৎ সোডিয়াম সালফেট যদি 10 অণু পানি দেই, তখন এটা কিন্তু তাপ উৎপাদী না, তখন এটা হয়ে যায় তাপ হারি। তখন এটা কি হয়ে যায়? তাপ হারি প্লাস হয়ে যাবে। তাহলে তাপ হারি, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা দেই তাহলে কি হবে? দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাপ হারির ক্ষেত্রে যে আমরা একটু আগে পরে আসলাম, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কিন্তু কত পর্যন্ত বৃদ্ধি পাবে? এই যে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দেওয়ার পরে কি হবে? এখান থেকে পানিটা সরে যাবে। ভালো করে খেয়াল করো। আমি তাপ দিলাম 32.4 ডিগ্রিতে, উঠার পরে সেটা কি হয়ে গেল? এই পানিটা সরে গেল, পানিটা শেষ হয়ে গেছে। এখন সোডিয়াম সালফেট যেটা থাকতেছে, এখন এটা কি, একটা তাপোৎপাদী জিনিস। তাহলে এরপরে এটা যেহেতু তাপোৎপাদী, এখন কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে। তার মানে 32.4 ডিগ্রি পর্যন্ত দ্রাব্যতা বাড়তেছে, এবং তারপরে গিয়ে দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে? এই জিনিসটাই দেখো এখানে লেখা আছে। এই যে সোডিয়াম সালফেট 10 মানে এটার নাম কি? গ্লোবাল লবণ। ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হয় সেটা আমরা বলে দিলাম। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, তারপরে এই যে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক, এগুলো সব বলে দিচ্ছি। হ্যাঁ, পদক্ষেপ কখন সৃষ্টি হবে এগুলো আমরা আলোচনা করা শেষ। হ্যাঁ, এখানে যে পয়েন্ট গুলো আছে এগুলো আমাদের আলোচনা করা শেষ হয়ে গেছে আলোচনা। ঠিক আছে? এই যে ছোটখাটো যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, পরীক্ষায় এই ছোটখাটো অঙ্কগুলো এই পরীক্ষায় আসে, যেগুলা ক্যালকুলেটর ছাড়া করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় এইগুলাই আমরা ভুল করি। দেখো কি বলা হয়েছে, যে 30 ডিগ্রি সেলসিয়াসে কোন লবণের দ্রাব্যতা হচ্ছে 5 গ্রাম পার লিটার। কথাটা মানে কি, 1 লিটারে 5 গ্রাম দ্রবণীয় হয়। তাহলে বলছি 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে। তার মানে এটা কোনো সূত্র নাই, সূত্র কি করবে, এটা ঐকিক নিয়মে করে ফেলবা। এই যে কথাটার মানে কি, লিটার, লিটার মানে কি 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার আছে কতটুকু? 5। তাহলে 400 তে কত আছে? ইনটু 400 ভাগ 1000, 0000। হ্যাঁ,
তারপরে 5 দিয়ে এটাতে কাটলাম 2, এটাতে কাটলাম 2, তার মানে 2 গ্রাম। এই যে মানে খুবই সিম্পল অঙ্ক, দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো এটা তো এর অঙ্ক। এই যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে এত, তাহলে হাইড্রোক্সিল আয়নের মোল পার লিটার ঘনমাত্রা কত। দেখছো, আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যে অনেক সময় দ্রাব্যতা কথাটা বলে নাও দেওয়া যেতে পারে। দেখো মোল পার লিটার এটা কিসের সংকেত ছিল, এটা কিসের একক ছিল, দ্রাব্যতার একক। এখন কি দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। আমরা তাহলে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে আমরা ওই যে সূত্র ফেলবো কি, KSP ইকুয়াল x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y। তাহলে দেখো এখানে x এর মান কত, x এর মান হচ্ছে আমি দেখতেছি 1, y এর মান হচ্ছে 2, তার মানে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 s টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে কত হচ্ছে 4s কিউব ইকুয়াল KSP। দ্রাব্যতার গুণফলটা কত দেওয়া আছে দেখো, 4 ইনটু 10 ইনভার্স 3, তাহলে ফুরে ফুরে কাটা। হ্যাঁ, তাহলে s ইকুয়াল দেখো কত হয়, আমরা যদি 10 টু দি পাওয়ার -3 আর 3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত হবে, এটাকে যদি আমরা একদম ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। এই যে এই 3 মানে হচ্ছে 1/3, তাহলে 3 3 কাটা থাকতেছে কত, 10 ইনভার্স 1, তাহলে অ্যানসার হবে 10 ইনভার্স 1। ঠিক আছে, এই ছোটখাটো এই ধরনের পরীক্ষায় এটাই যে আসবে বিষয়টা এরকম না, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে, সেক্ষেত্রে যাতে ভুল না হয়। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই যে দ্রাব্যতা এস হলে আয়নিক গুণফল কোনটি হবে। ঠিক আছে, ওই আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল মেন সূত্র তো একটাই, আমরা বলে দিছি সূত্র কিন্তু একটাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো x এর মান কত 2 আর y এর মান কত 3, আমরা বসাই দেব, হয়ে যাবে। এটা সম্ভবত ডি অ্যানসার আসবে দেখেই মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বলো তো দেখি x কত y কত, সাজেদুল বলো তো। উত্তরটা হবে 4s কিউব। x কত y কত সেটা বলো, উত্তর মুখস্থ করতে বলি নাই তোমার। আচ্ছা x হবে 2, x হবে সিলভার প্লাস। হ্যাঁ, x হবে, আর এটাকে যদি আমরা এটা যদি ভাঙি তাহলে কি হবে, 2 সিলভার প্লাস প্লাস কি হবে প্লাস এখানে C2O4 মাইনাস। মাইনাস। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এটা কি শুধু মাইনাস হবে না 2 মাইনাস? 2 মাইনাস হবে, 2 মাইনাস 2 মাইনাস হবে এখানে, আর সিলভারের সাথে প্লাস হবে শুধু। হ্যাঁ শুধু প্লাস হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি দেখতেছি x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে কত 1, 4s কিউব হবে। তার মানে অ্যানসার 4s3 হবে। ঠিক আছে, আচ্ছা এগুলা তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে সঞ্জিত স্যারের বইয়ে অনেকগুলা দেওয়া আছে, মান দেওয়া আছে, এগুলা একটু তোমরা করে নাও। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও, জাস্ট শুধু প্র্যাকটিস করার জন্য, আর কিছু না। ঠিক আছে, অনেকগুলা মান দেওয়া আছে, দেখো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, বাসায় প্র্যাকটিস করবে আর কি, পারো কিনা। এই দেখো আমরা যে ক্লোরিনের যে জিনিসটা দেখাইছিলাম, হ্যাঁ এই জিনিসটা এই যে এখানে আছে, আয়োডিন দিয়ে দেখো আছে। ঠিক আছে, ওকে, স্ক্রিনশট দেওয়া আশা রাখি শেষ হয়ে গেছে। এগুলা কিন্তু মুখস্থ করার জন্য না, এগুলা হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য তো কিছু একটা লাগবে। তাহলে এটা গেল। এরপরে আসে দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব। বিষয়টা কি? বিষয়টা কিচ্ছু না, বিষয়টা হচ্ছে যে আমরা একটা পাত্রে মনে করো যে দুইটা দ্রবণ নিলাম, এই একটা পাত্র, এখানে আমরা দুইটা দ্রবণ নিলাম। ঠিক আছে, একটা দ্রবণের দ্রাব্যতা কম, একটা দ্রাব্যতা কি কম, আর একটা দ্রাব্যতা বেশি, এবং দুইটার মধ্যে একটা কমন আয়ন থাকবে। দুইটার মধ্যে একটা কি থাকবে? কমন আয়ন থাকবে। এরকম যদি হয় তখন এই যে বেশি যেটা দ্রাব্যতা, এইটার প্রভাবে কম দ্রাব্যতার আরো কমে যায়। মানে এমনিতেই তো কম, হ্যাঁ, এই দুইটা একসাথে মেশানোর ফলে এটা দ্রাব্যতা আরো কমে যায়। এটাকে আমরা বলতেছি কি সম আয়ন প্রভাব। হ্যাঁ, একটার প্রভাবে আরেকটার দ্রাব্যতা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। ঠিক আছে, যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা একটা পাত্রের মধ্যে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে দ্রবণীয়তা বেশি আর এটা দ্রবণীয়তা হচ্ছে কম। ঠিক আছে,
আচ্ছা, এবং এখানে দেখো একটা কমন আয়ন আছে অ্যামোনিয়াম। এই দুটাকে যদি একসাথে মিশ্রণ করি তখন কি হবে? এইটার অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা আরো হ্রাস পাবে। ঠিক আছে, এইটাকেই আমরা বলতেছি কি, এটাকেই আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে সম-আয়ন প্রভাব। তো সমান প্রভাব কোথায় কোথায় দেখা যায় এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলা দেখে নেব। ঠিক আছে, মেইন জিনিসটা একটু বলে দিলাম। এরপর আসো পানিতে দ্রবণীয়তা। আমরা তোমাদেরকে কয়েকদিন যাবত বলতেছি পানিতে দ্রবণীয়তা নিয়ে বেশ কিছু নীতি তোমাদেরকে অলরেডি শেখানো হয়েছে। হ্যাঁ, তো এখানে আরো কিছু নীতি দেওয়া আছে। দেখো, প্রথমে হচ্ছে পোলার অপোলার দ্রাবকের কিছু উদাহরণ দেওয়া আছে, এটা তো গেল। আর দ্রবণীয়তার শর্তটা আমরা দেখো প্রথম ক্লাসেই কিন্তু ডিটেলস আলোচনা করছিলাম। দেখি কি আলোচনা করছিলাম, তোমাদের মনে আছে কিনা? কে বলবা? তানিম বলো তো। এই তানিম কই গেল? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো। দ্রবণীয়তার শর্ত প্রথম ক্লাসে একটা আলোচনা করছিলাম। হ্যাঁ, ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি দিয়ে, কি মনে আছে? জি স্যার, একবার বললেন। দ্রবণীয়তার যে শর্ত, হাইড্রোজেন শক্তি এবং ল্যাটিস শক্তির সাথে যে সম্পর্ক দ্রবণীয়তার, সেটা মনে মনে আছে? না স্যার। দুই দিনেই ভুলে গেলে হবে? তুমি কি জানো দ্রবণীয়তার শর্ত, সেটা বলো। ওইটা মনে না থাকলো। হাইড্রোজেন স্যার, শক্তিটা কি বলছিলাম স্যার, বলো তো? মানে স্যার হাইড্রোজেনের সাথে স্যার বিক্রিয়ার কালে যে একটা শক্তি উৎপন্ন হয়। আদর। আর ল্যাটিস শক্তি কি? জি স্যার। তুমি মিউট করে ফেলো। এই কাকে আনমিউট করছি দেখো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো দেখি দ্রবণীয়তার শর্ত কি? দ্রবণীয়তার শর্ত হচ্ছে যে কি, সাধারণত মানে কোন গ্রুপের উপর থেকে আমরা যদি নিচে আসি তাহলে হাইড্রেশন শক্তি এবং ল্যাটিস শক্তি দুইটাই কমতে থাকে, আর কিন্তু ওইটা গ্রুপ, পরের বিষয়। হ্যাঁ, হাইড্রোজেন আচ্ছা, শক্তি এবং ল্যাটিস শক্তির মধ্যে কোনটা বেশি হলে একটা যৌগ যদি পানিতে দ্রবণীয় হয়? হাইড্রেশন শক্তি বেশি হয় ল্যাটিস হাইড্রোজেন শক্তির শক্তি চেয়ে তাহলে সেটা দ্রবীভূত হয়। দ্রবীভূত হবে, এটা হচ্ছে মেইন কথা, তাই না? জি ভাইয়া। তো এই কথাটা জানতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে। এই কথাগুলো এই দেখো, দ্রবণীয়তার শর্ত এখানে দেওয়া আছে, কিছু যৌগ দেওয়া আছে, হ্যাঁ, যাদের ল্যাটিস শক্তি বেশি কিন্তু হাইড্রোজেন শক্তি কম, এই জন্য এরা পানিতে অদ্রবণীয়, সেটা বলে দেওয়া আছে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তো ল্যাটিস শক্তি আমরা যেটা পড়তেছি, ল্যাটিস শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এখানে দুইটা লাইন বলা আছে। একটা হচ্ছে আধানের উপর, একটা হচ্ছে আকারের উপর। ছোটখাটো কথাবার্তা, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা একটু পড়বা, এই জিনিসটা কিন্তু একটু ব্যতিক্রম। এই জিনিসটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখো। ঠিক আছে, এটা মনে না রাখলে কিন্তু ভুল করবা। এটা মনে না রাখলে ভুল করবা। ঠিক আছে, এই যে লিথিয়াম ক্লোরাইড, হ্যাঁ, মানে ফাজানের নীতি অনুসারে তো সমযোজী বৈশিষ্ট্য ক্রম হচ্ছে এটা, তাই না? তো কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা দেখো একটু ব্যতিক্রম হচ্ছে। তাহলে অনেকেই হাত তুলতেছো কেন? হাত নামায় ফেলতেছো আবার, ঠিক আছে, বুঝছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা একটু মনে রাখবা। ঠিক আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে, দেখো এখানে। ঠিক আছে, এবার ল্যাটিস শক্তির ব্যবহার, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু রিডিং করার চেষ্টা করো। ঠিক আছে, আহ এই এখানে একটা ক্রম আছে, এই ক্রমটা আমরা ওইদিন পড়াইছিলাম, দেখি তোমাদেরকে ধরি। কে বলবা? মামুন বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাইড্রোক্সাইডের দ্রবণতা গ্রুপ 2 তে উপর থেকে নিচের দিকে বাড়ে না কমে? হাইড্রোক্সাইড হ্যাঁ, দ্রবণীয়তা বাড়বে। বাড়বে, ভেরি গুড। এই জিনিসটাই দেখো, এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা ওইদিন একত্রে পড়াই ফেলছিলাম। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসো। আচ্ছা, এই দ্রবণতা নিয়ে সঞ্জিত স্যারের বইয়ে খুবই একটা ভালো চার্ট দেওয়া আছে। ঠিক আছে, এই চার্টটা তোমরা একটু সরি, এই চার্টটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো। এই চারটা জিনিসটা কি? সরি, কই গেল? এই চারটার জিনিসটা কি? এই জিনিসটা একটু দেখো। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখতে হবে ভালো করে।
হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই দ্রবণীয়তা নিয়ে অনেক প্রশ্ন আসে, অনেকবার আসে, অনেকবার। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে দেখো একটা কথা বলা হয়েছে কি, নাইট্রেট লবণ, সকল প্রকার নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়, সেটা সিলভার নাইট্রেট হোক, সোডিয়াম নাইট্রেট হোক, ক্যালসিয়াম নাইট্রেট হোক, পটাশিয়াম নাইট্রেট হোক, সকল নাইট্রেট পানিতে দ্রবণীয়। শেষ হয়ে গেল একটা জিনিস, হাইড্রোজেন সালফেট লবণ, সকল হাইড্রোজেন সালফেট লবণ পানিতে অতিমাত্রায় দ্রবণীয় হয়ে গেল। তাহলে সকল নাইট্রেট দ্রবণীয়, সকল হাইড্রোজেন সালফেট দ্রবণীয়। এরপর আসো শুধু সালফেট। শুধু সালফেটের ক্ষেত্রে দেখো বলা হয়েছে কি, বেরিয়াম সালফেট, লেড সালফেট, স্টোনশিয়াম সালফেট ব্যতীত সকল সালফেট লবণ পানিতে দ্রবণীয়। তাহলে সালফেট লবণ যদি থাকে, কোন কোন সালফেট লবণ পানিতে দ্রবণীয় না? বেরিয়াম সালফেট, লেড সালফেট, স্টোনশিয়াম সালফেট। বেরিয়াম, লেড, স্টোনশিয়াম, বাকি সবগুলো দ্রবণীয়। ঠিক আছে? তাহলে এই যে একটা মূলনীতি আমরা শিখে ফেললাম যে তিনটা ছাড়া বাকি সব সালফেট দ্রবণীয়। নাইট্রেট, সকল নাইট্রেট দ্রবণীয়, সকল হাইড্রোজেন সালফেট দ্রবণীয়। ঠিক আছে? তাহলে আমরা ছোট্ট একটা কথা দিয়ে দেখো অনেকগুলো মনে রাখলাম। তারপরে আমরা এই জিনিসটা মনে রাখবো, হ্যাঁ, কার্বনেট, ঠিক আছে, সালফাইড, ফসফেট, বোরেট, আর্সেনেট, ঠিক আছে, আর্সেনাইড, তারপরে আর্সিনেট, তারপরে এটা কি, সিলিকেট। এগুলোর সাথে যদি সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম থাকে, কেবলমাত্র তারাই দ্রবণীয়। সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম থাকে, কেবলমাত্র তারাই দ্রবণীয়, বাকি যারা থাকবে তারা অদ্রবণীয়। তাহলে এদের সাথে কি কি থাকবে? সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম। তাহলে আমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কি কি আছে? কার্বনেট, সালফাইড, ফসফেট, বোরেট, আর্সেনাইড, আর্সেনেট, সিলিকেট। ঠিক আছে? সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম। এই হাত তুলতেছে কেউ নাকি? হাত তুলতেছে, দেখি তো। এই শওকত, হাত তুলতেছে, কাকে আনমিউট করছি দেখো তো। ভাইয়া এখানে তো ওই চারটা দেখা যাচ্ছে না। চারটা দেখা যাচ্ছে না বলতেছ? না, ওইখানে দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণের একটা লেখা দেখাচ্ছে, কিন্তু এই চারটা দেখাচ্ছে না। আচ্ছা, আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ও, এই জন্য হাত তুলতেছিল। ঠিক আছে, তাহলে এই চারটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ঠিক আছে, আমি যা যা বলতেছিলাম। এখন দেখো, পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, কোন একটা পরীক্ষায় যেন, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? নিচের কোনটি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়, কোনটা আসছিল? আচ্ছা, এটা বলো তো দেখি। জিঙ্ক কার্বনেট, তারপরে লেড সালফেট। পরীক্ষায় আসলো নিচের কোনটি পানিতে দ্রবণীয়। পরীক্ষায় কি আসলো? নিচের কোনটি পানিতে দ্রবণীয়। ঠিক আছে, দেখি একজন একটা অ্যান্সার দাও তো। কি অ্যান্সার দিবা? কাকে আনমিউট করছি দেখো তো, বারবার নড়াচড়া করতেছে। এই বলো তো দেখি, তাসনিম বলো তো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? স্যার পারবো না এটা। পারবা তুমি? কি বলে, একটু খেয়াল করো, দেখো আমি বলতেছি তুমি পারবা, দেখো। এটা একটু খেয়াল করো। এই যে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, শুধুমাত্র এদের সাথে যদি কি থাকে, কার্বনেট, সালফাইড, ফসফেট, বোরেট, আর্সেনাইড, আর্সেনেট, সিলিকেট, তাহলে সেক্ষেত্রে সেগুলা দ্রবণীয় হবে, অন্যগুলা থাকলে দ্রবণীয় হবে না। এখন দেখো তো, এখানে কার্বনেট আছে না, এই ক্যালসিয়াম কার্বনেট, এটা কি দ্রবণীয় হবে? না, হবে না। জিঙ্ক কার্বনেট হবে না। হবে না। লেড সালফেট, দেখো উপরে বলে দিছি সালফেট, কোন কোন সালফেট অদ্রবণীয়? বেরিয়াম সালফেট, লেড সালফেট, স্টোনশিয়াম সালফেট। এরা ছাড়া বাকি সকলেই দ্রবণীয়, কিন্তু এই তিনটা অদ্রবণীয়। এই তিনটা কি? অদ্রবণীয়। তাহলে লেড সালফেট এটাও কি? অদ্রবণীয়।
নাইট্রেট কি বলা হয়েছে দেখো, সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়, সেটা সিলভার থাকুক, পটাশিয়াম থাকুক, সোডিয়াম থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে সিলভার নাইট্রেট পানিতে দ্রবণীয়, ঠিক আছে। তাহলে জি তোমার এই চার থেকে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু একটা জি পরীক্ষার প্রশ্ন ছিল। তো আশা রাখি এই জিনিসগুলা তোমরা পারবা। ওকে, আমরা আবার বইয়ের দিকে চলে যাই। তাহলে ওই দ্রবণীয়তার ওই চারটা একটু ভালো করে পড়তে হবে। এরপরে আসো আয়ন শনাক্তকরণ। আমরা আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে বলছিলাম তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে রেখা বর্ণালী, একটা হচ্ছে শিখা পরীক্ষা, আর একটা হচ্ছে সিক্ত পরীক্ষা। তো আমরা গতদিন তো দুইটা পড়ছি, আজকে আমরা পড়বো সিক্ত পরীক্ষা। তো সিক্ত পরীক্ষা এটা হচ্ছে যে তোমার একটা বাসায় কাজ থাকবে, আমি তোমাদের কালকে দেখতে চাবো। তোমার বইয়ের মধ্যে একটা চার্ট তৈরি করবা, একটা চার্ট তৈরি করবা। সেই চার্টের মধ্যে তিনটা জিনিস রাখবা। সেই চার্টের মধ্যে তিনটা জিনিস কি কি রাখবা? একটা হচ্ছে আয়ন। এখানে যতগুলা আয়ন শনাক্তকরণ আছে সিক্ত পরীক্ষা, সবগুলা একত্রে তুমি চার্টের মধ্যে নিয়ে আসবা। এটা আনলে কি হবে, তোমার পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা, এটা তোমাকে অনেক বড় একটা হেল্প করবে। এটা ডাইজেস্টে আছে, কিন্তু তুমি ডাইজেস্ট থেকে পড়বা না, তুমি নিজে তৈরি করো, দেখবা যে এটা পরীক্ষার আগ পর্যন্ত তোমার মনে থাকবে। আর যদি ডাইজেস্ট থেকে পড়তে যাও, তাহলে দেখবা যে 3 দিন পরে মনে নাই, ঠিক আছে। তাহলে তুমি নিজে কি করবা, এরকম সবগুলো আয়ন দিয়ে, হ্যাঁ, এখানে হচ্ছে বিকারক, আর এখানে হচ্ছে কি পদক্ষেপ। এখানে আবার হাত তুলতেছো কেন তোমরা ভাইয়া? এই জিসান, হাত তুলতেছো কেন বলো তো? ভাই আমি বলছিলাম যে ওই সময় বলছিলাম যে যখন দেখা যায় নাই ওই সময় বলছিলাম যে ও আচ্ছা, তাহলে হাত নামাই ফেলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তিনটা জিনিস রাখবা, আয়ন, বিকারক, আর হচ্ছে পদক্ষেপ। এই তিনটা জিনিসই পড়বা, কিচ্ছু পড়তে হবে না। যেমন মনে করো যে তুমি কি পড়লা, মনে করো সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা কি ইউজ করি? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, সংকেত কি? K2H2SB2O7। কি বর্ণ হয়? সাদা বর্ণ হয়, ঠিক আছে। আবার মনে করো আয়রন 2+, আয়রন 2+ এর জন্য আমরা কি ইউজ করি? অনেকগুলা ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, পটাশিয়াম ফেরিসায়ানাইড ইউজ করতে পারি, তাই না? CN6। আবার পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করতে পারি, K4FeCN6, ঠিক আছে। তো কার ক্ষেত্রে কি বর্ণ হয় সেটা লিখলাম। আবার পাশে আরেকটা ঘর করে মনে করো যে এখানে লিখে রাখলাম যে আয়রন 3+ হলে, হ্যাঁ, এটা তো আয়রন 2+, তাহলে আয়রন 3+ হলে সেক্ষেত্রে কি বর্ণ হবে? আয়রন, এখানেও আবার আয়রন 3+ হলে সেই ক্ষেত্রে কি বর্ণ হবে? তাহলে দেখবা যে তুমি সবগুলো একত্রে যখন এইভাবে পড়বা, এটা তোমাকে খুব বড় একটা হেল্প করবে। আদারওয়াইজ তুমি যদি বই থেকে পড়তে যাও একটা একটা করে, তাহলে এটা তুমি কখনো মনে রাখতে পারবা না, ঠিক আছে। তুমি তাহলে সবগুলো আয়ন, আমার এখানে কিন্তু ছবিগুলো আসে নাই, সবগুলো আয়ন, হ্যাঁ, তোমার যে পিডিএফ পাবা সেখানেও দেখবা যে সবগুলো আয়ন দেওয়া নাই, বাট বই তো সবারই আছে, সবার বইয়ের মধ্যে আছে। সবগুলো আয়ন দিয়ে এইভাবে তিনটা জিনিস তুমি তৈরি করে ফেলবা, ঠিক আছে। তাহলে আয়ন নিয়ে কথাবার্তা শেষ। এরপর আমরা চলে যাব গুণগত বিশ্লেষণ। এখান থেকে আমাদের যে পড়াশোনাগুলো, এগুলো আসলে বোঝানোর তেমন কিছু নাই, ম্যাক্সিমাম পড়াশোনাই হচ্ছে মুখস্থর পড়া, ঠিক আছে। তো এখান থেকে দেখো যে জিনিসগুলো পড়তে হবে, প্রথমে হচ্ছে যৌগের বিশুদ্ধকরণ। একটা যৌগ বিশুদ্ধ না অবিশুদ্ধ তার কিছু মানদণ্ড থাকে, সেই মানদণ্ডগুলো কি কি দেখো, সেই মানদণ্ডগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু পড়বো। আর এখানে একটা কথা বলা আছে যে কঠিন যদি যৌগ হয়, কঠিন জৈব এবং অজৈব জন্য সুনির্দিষ্ট মানদণ্ড হচ্ছে গলনাঙ্ক, আর তরলের জন্য কোনটা? স্ফুটনাঙ্ক। তরল আমরা ফুটাই, মনে রাখবো, তরল ফুটাই মানে কি? স্ফুটনাঙ্ক। আর কঠিন পদার্থ গলায় মানে গলনাঙ্ক। এরপরে দেখো কঠিন যৌগ বিশুদ্ধকরণের জন্য কি কি পদ্ধতি আছে, তরল যৌগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটুকু। এরপরে আসো ক্যালাসন পদ্ধতি। এখান থেকে খুব বেশি কিছু পড়তে হবে না, এখান থেকে যা শুধু ক্যালাসন পদ্ধতির যে 5টা ধাপ আছে, শুধু ধাপগুলোর নাম মনে রাখবা। এখানে পরীক্ষায় যেগুলো ভুল হয়, এই যে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি, পরীক্ষায় দিয়ে দিবে কি? অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি। তারপরে দেখো সম্পৃক্ত দ্রবণকে শীতলীকরণ, পরীক্ষায় দিয়ে দিবে কি? অসম্পৃক্ত দ্রবণকে শীতলীকরণ, ঠিক আছে।
তারপরে তোমার এখানে কি আছে, কেলাস পৃথকীকরণ দিয়ে দিবে কি, কেলাস একত্রীকরণ। হ্যাঁ, এভাবে বিপরীত শব্দগুলো ওয়ার্ড ইউজ করে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, কিন্তু তুমি ধরতে পারবা না। তাহলে এই জিনিসটা জানবা। এরপরে দেখো আংশিক কেলাস, যা শুধু প্রয়োগটা মনে রাখবা, এখানে কিছু পড়তে হয় না, এগুলা শুধুমাত্র ব্যবহার, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ব্যবহার ছাড়া আর কিছু পড়তে হবে না। এই পাতন প্রক্রিয়া আমরা 5 প্রকার আছে, হ্যাঁ, এই 5 প্রকার পড়তে হবে না, জাস্ট পরবর্তী জিনিসগুলা। এখান থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটা পদার্থকে আমরা কখন সাধারণ পাতন করব এবং কখন আংশিক পাতন করব। সেটা হচ্ছে যে মিশ্রণ, হ্যাঁ, একটা যৌগের মধ্যে যদি মিশ্রণের যে উপাদানগুলো থাকবে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি কি হয়, 40-এর বেশি হয়, 40 ডিগ্রি তাপমাত্রার অধিক হয়, তাহলে তখন আমরা কি করব, পাতন প্রক্রিয়া করব। তখন পাতন প্রক্রিয়া করব, এই যে এই কথাটা দেখো, তখন আমরা পাতন করব। আর আদারওয়াইজ আমরা কি করব, অন্যথায় যদি 40-এর কম হয়, এই যে এই কথাটা দেখো, যদি 40-এর কম হয় তাহলে আমরা সেটা কি করব, তোমার আংশিক পাতন করব, ঠিক আছে? এরপরে দেখো এই প্রয়োগটা পড়বা, আংশিক পাতনের কি কি প্রয়োগ আছে, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। সমস্ফুটন পাতন, সমস্ফুটন পাতন তোমরা জানো, এই যে রেকটিফাইড স্পিড যেটা, হ্যাঁ, রেকটিফাইড স্পিডের মধ্যে কি থাকে, 95.6% ইথানল থাকতেছে আর 4.4% পানি থাকতেছে। এখানে আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ইথানলের স্ফুটনাঙ্ক কিন্তু কি 78.3 এবং পানির স্ফুটনাঙ্ক তোমরা জানো 100 ডিগ্রি সেলসিয়াস। বাট এটা মিশ্রণের ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটার তাপমাত্রা কিন্তু 78.3 হচ্ছে না বা 100 হচ্ছে না, সেটা ভিন্ন একটা তাপমাত্রা হচ্ছে। এটাই হচ্ছে, এটা কত, 78.15। এই জিনিসটাই হচ্ছে কি সমস্ফুটন পাতন। এই জিনিসটাই হচ্ছে মানে ভিন্ন একটা স্ফুটনাঙ্কে তারা ফুটবে, স্ফুটনাঙ্ক তৈরি হবে, সেটাকে আমরা কি বলতেছি, পাতন। এগুলা খুব বেশি লাগবে না, এগুলা জৈব যৌগের মধ্যে তোমরা পড়ছো। এরপরে বাষ্পপাতন বা আরেকটা নাম হচ্ছে কি স্টিম পাতন। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে একটা যৌগ মনে করো যে পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতেও কোনো কাজ হয় না, পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতেও বিয়োজিত হয় না, এই ধরনের পদার্থ কিন্তু তারা কি হয়, জলীয় বাষ্পে সহজেই, হ্যাঁ, স্টিমে তারা সহজেই উদ্বায়ী হয়। এই ধরনের পদার্থকে কি করা হয়, কোন পদ্ধতিতে পৃথক করা হয়, স্টিম পাতন বা বাষ্পপাতন। অর্থাৎ পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে কাজ হয় না, কিন্তু জলীয় বাষ্পে কাজ হয়, বাষ্প, এর মনে রাখবো আমরা বাষ্পপাতন, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা প্রয়োগটা পড়বো। আচ্ছা, প্রয়োগটা মনে রাখার ক্ষেত্রে একটু আমরা একটা টেকনিক অবলম্বন করব। হ্যাঁ, টেকনিকটা কি, তোমরা জানো যে বাষ্প মানে কি, মানে একটা ফুলের গ্রান মনে করা যে, হ্যাঁ, বাষ্প হয়ে তোমার নাকের মধ্যে আসতেছে, হ্যাঁ, এই যে বাষ্পপতন পদ্ধতিতে দেখবা তো সবগুলাই হচ্ছে সুগন্ধি কেন্দ্রিক, সবগুলাই হচ্ছে কি সুগন্ধি কেন্দ্রিক। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে সবগুলাই সুগন্ধি কেন্দ্রিক, ঠিক আছে? আর একটা একটু আছে অ্যানিলিনের বিশোধন, এটা একটু আলাদা করে পড়বা। এরপরে দেখো নিম্নচাপ পাতন, এখান থেকে খুব বেশি কিছু পড়তে হবে না, এখান থেকে জাস্ট একটা লাইন পড়বা, তোমরা একটু দাগায় রাখো। এই যে সাবান শিল্পে বজ্র লাই হতে গ্লিসারিনকে নিম্ন তাপমাত্রায় পাতিত করে পৃথক করা হয়, ঠিক আছে? সাবান শিল্প হতে সাবান শিল্পে যে বজ্র লাই তৈরি হয় সেখান থেকে আমরা গ্লিসারিন পৃথক করব কোন প্রক্রিয়ায়, এই নিম্নচাপ প্রক্রিয়ায়। জাস্ট একটা কথা মনে রাখবা, ঊর্ধ্বপাতন, আমরা জানি কি যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি তরল না হয়ে সরাসরি কি হয়, বাষ্পে পরিণত হয়। আবার সে বাষ্পকে কি করলে, বাষ্পকে যদি আমরা শীতল করি তাহলে সেটা আবার কি হয়, কঠিন পদার্থে পরিণত হয়। এই ধরনের পদার্থকে আমরা কি বলি, ঊর্ধ্বপাতন। যে সকল পদার্থ ঊর্ধ্বপাতিত হয় তাদেরকে কি বলা হয়, উৎক্ষেপ। এই কথাটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু তুমি জানো না বা এটাই ভুল করবা তাহলে। আর ইংলিশ নামটা কি, সাবলিমেট, ঠিক আছে? ইংলিশ নামটা কি, সাবলিমেট, এই কথাটা মনে রাখবা। তাহলে কি বললাম, যে সকল পদার্থ ঊর্ধ্বপাতিত হয় তাদেরকে বলা হয় উৎক্ষেপ। এই উৎক্ষেপের উদাহরণগুলো একটু পড়বা, ঠিক আছে? কর্পূর, ন্যাপথলিন, নিষাদল, এগুলা যেগুলা দেওয়া আছে। সাথে আরেকটা জিনিস একটু লিখে রাখো, সাথে আরেকটা জিনিস একটু লিখে রাখো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সেটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা কি বলি, নিষাদল, তাই না? নিষাদলের সংকেত কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটু লিখে রাখো।
ওকে, আশা রাখি লিখে রাখা শেষ। আমরা পরবর্তীতে চলে যাব। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখবা আমার বইয়ে ছবি আসে নাই। 6টা পয়েন্ট আছে, জেনে নাও বলে, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি। হ্যাঁ, মনে করো ভিতরে তুমি কিছুই পড়তে পারলা না, জাস্ট এই 6টা পয়েন্ট পড়বা, জাস্ট এই 6টা পয়েন্ট পড়বা। এখানে আরো 4টা পয়েন্ট আছে, সেটা আমার এখানে আসে নাই। জাস্ট এখানে কিচ্ছু বলা নাই। ওই যে সাধারণ পাতন কখন করব, 40 ডিগ্রি তাপমাত্রা বেশি হলে। আংশিক পাতন কখন করব, অর্থাৎ কোন প্রক্রিয়া কখন প্রযোজ্য, সেই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা দেখব। এরপরে এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের প্রয়োগ। হ্যাঁ, দ্রাবক নিষ্কাশন তোমরা বইয়ের মধ্যে দেখবা যে এখানে প্রায় 6-7টা পাতা স্কিপ করে তারপরে আসা হয়েছে। দেখো যে 216 নাম্বার পাতা, আর এটা কত নাম্বার, 211। 211 পরে চলে আসছে কত, 216। মাঝখানে যে পড়াগুলো আছে এগুলো পড়তে হবে না, এগুলো কোনো কাজের পড়া না। ঠিক আছে, জাস্ট প্রয়োগটা পড়বা। ক্রোমাটোগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়। ক্রোমাটোগ্রাফি তুমি কি পড়বা, ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্যের মধ্যে দেখো, ক্রোমাটোগ্রাফিতে 2টা সাম্য অবস্থা থাকে। কয়টা? 2টা সাম্য অবস্থা থাকে। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফিতে 2টা সাম্য অবস্থা, একটা হচ্ছে কি স্থির সাম্য অবস্থা, আর একটা, বা ইংলিশ নামটা কি, ইংলিশ নামগুলো মনে রাখবা, স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে কি চলনশীল সাম্য অবস্থা বা মোবাইল ফেজ। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। আর একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে অধিশোষণ মাত্রা, অধিশোষণ মাত্রা দেখা একটা ক্রম দেওয়া আছে, এই যে এই মাত্রাটা মনে রাখবা। ঠিক আছে, এরপর আসো ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ। ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ এখানে সঞ্জিত স্যারের বই একভাবে বলা আছে, হাজারি স্যারের বই আরেকভাবে বলা আছে। সঞ্জিত স্যারের বইটা প্লাস ডি মানে ডাইজেস্ট থেকে পড়বা। আচ্ছা, এখানে দেখো পরীক্ষা প্রশ্ন কিভাবে আসতে পারে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। দেখো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কি কি আছে, কলাম ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর। বা পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিভাজন বা বন্টন ক্রোমাটোগ্রাফি, পরীক্ষার প্রশ্ন। আবার পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কঠিন তরল ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, নিচের কোনটি তরল তরল ক্রোমাটোগ্রাফি, এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বা এই ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়, চলনশীল মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা ডাইজেস্ট থেকেও পড়তে হবে। এরপরে আমরা কয়েকটা ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ অর্থাৎ স্থির সাম্য অবস্থা হিসেবে কি ইউজ করা হয়, আর চলনশীল সাম্য অবস্থা হিসেবে কি ইউজ করা হয়, সেটা আমরা পড়বো। প্রথমে দেখো কলাম ক্রোমাটোগ্রাফি। এখানে দেখো স্থির সাম্য অবস্থা হিসেবে কি বলা হয়েছে, চকের গুঁড়া বা অ্যালুমিনা, অ্যালুমিনার সংকেতটা মনে রাখবা। ঠিক আছে, চকের গুঁড়া বা অ্যালুমিনা। ঠিক আছে, আর চলনশীল মাধ্যমে আমরা বিভিন্ন দ্রাবক ইউজ করতে পারি, যেমন অ্যালকোহল, পেন্টেন, ইথার ইত্যাদি। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখলো। আরেকটা জিনিস, এটা মনে রাখার কোনো দরকার নাই, এটা একটু পড়লে পড়ো। হুম, এই যে কলাম ক্রোমাটোগ্রাফির ব্যবহারটা পড়বা। ব্যবহার সবগুলারই পড়তে হবে আর কি। আর পেপার ক্রোমাটোগ্রাফি, এই জিনিসটা দাগানো হয় না, এই বই, এই জিনিসটা তোমরা একটু বইয়ের মধ্যে দাগায় রাখো, এই বইটা দাগায় রাখো। সেটা হচ্ছে যে পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম রূপে কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হোয়াটম্যান ফিল্টার। স্থির মাধ্যম হিসেবে কি ইউজ করা হয়, হোয়াটম্যান ফিল্টার। আর চলনশীল মাধ্যম হিসেবে কি ইউজ করা হয়, দেখো বিভিন্ন ধরনের জৈব দ্রাবক। ঠিক আছে, এটা আমার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াটম্যান ফিল্টার শব্দটা। স্থির মাধ্যম হিসেবে কি ইউজ করা হয়, হোয়াটম্যান ফিল্টার। ঠিক আছে, এরপর আরএফ। আরএফ মানে কি, এটা তো তোমরা জানো। হ্যাঁ, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। দেখো এই দুইটা জিনিস কি, দুইটাই হচ্ছে কি দূরত্বের অনুপাত। এই যে একটা দূরত্ব, এই যে একটা দূরত্ব, হ্যাঁ, দুইটা হচ্ছে কি দূরত্বের অনুপাত। তাহলে এদের কি কোনো একক থাকবে, এদের কিন্তু কোনো একক থাকবে না, সেই কথাটা এখানে লেখা আছে। দেখো এটা হচ্ছে দূরত্বের অনুপাত, তাই কোনো একক নেই। এবং আরএফ এর মান সর্বোচ্চ কত হইতে পারে, 1 হইতে পারে, তবে যুক্তিসঙ্গত মান হচ্ছে 1-এর চাইতে কম হবে, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, তা এটুকু মনে রাখলেই হবে। আর আরএফ এর মান কিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর। ঠিক আছে, তো আমাদের কি বলে গুণগত রসায়নটা এখানেই শেষ। হ্যাঁ, এরপরে আমাদের মৌলের কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো আমরা একটু তোমাদেরকে, আচ্ছা আমরা 10 মিনিট পরে একটু বিরতি দিই। ঠিক আছে?
10টা পরে বিরতি দেই। আচ্ছা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে, এই চ্যাপ্টারটা আসলে একটা বিটগুডের চ্যাপ্টার, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে বুঝার জিনিস খুব বেশি নাই। 3 নাম্বার কথা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, নরমালি 1টা 2টা, এবং কোথা থেকে প্রশ্ন আসে সেটাও ফিক্সড। ঠিক আছে, এখানে তোমাকে আমি একদম ফিক্সড কিছু জিনিস দেখাই দেবো, তুমি এইগুলো পড়াশোনা করো, দেখবা যে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তো ফার্স্টে আসো যে অ্যাপ্রন। ল্যাবরেটরি ব্যবহার বিধি, ল্যাবরেটরিতে কিছু জিনিস পরিধান করতে হয়, অ্যাপ্রন পড়তে হয়, গ্লাস পড়তে হয়, এগুলো কেন পড়তে হয় সেটা একটু জানতে হয়। অ্যাপ্রন কেন পড়তে হয়? যাতে কোনো রাসায়নিক দ্রব্য ছিটকে তোমার শরীরে না লাগে, সহজ কথা। চশমা কেন পড়বা? মনে করো যে ল্যাবরেটরিতে বিভিন্ন বাষ্প তৈরি হয়, তাই না? ল্যাবরেটরিতে, সরি, অনেক সময় দেখবা যে অনেক বাষ্প তৈরি হয়, হ্যাঁ, উদ্বায়ী পদার্থ তৈরি হয়, হ্যাঁ, উদ্বায়ী পদার্থ তৈরি হলে সেখানে আমরা কি করব? নিরাপদ চশমা ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস কেন করবো আমরা হাতকে? এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল। ঠিক আছে, এগুলা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। হ্যাঁ, হ্যান্ড গ্লাভস কেন ইউজ করা হয়? বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের ক্ষতির থেকে আমাদের হাতকে রক্ষা করার জন্য। এখন এই যে তোমার হ্যান্ড গ্লাভস, বাজারে অনেক ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। আগে হ্যান্ড রেজ করতেছে কেন আবার? কাকে আনমিউট করছি দেখো তো? আদনান সামি। হ্যান্ড রেজ করতেছো কেন ভাই? আমি তো হ্যান্ড রেজ করে নেবে। তুমি করো নাই? আচ্ছা, এখান থেকে দেখো যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, আমরা একটা জিনিস করে আসি, ভালো হবে। একটু লাইনে থাকো তোমরা। এখন এই যে বাজারে দেখো বিভিন্ন ধরনের গ্লাভস পাওয়া যায়, নাইট্রাইল গ্লাভস, হ্যাঁ, জেটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস। এখন এই গ্লাভসগুলো থেকে তোমাকে কিভাবে প্রশ্ন আসতে পারে? গ্লাভসগুলো প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়? দেখো, ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার জন্য কোনটা? জেটেক্স গ্লাভস। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন গ্লাভসটি বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে? দেখো, বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে নাইট্রাইল গ্লাভস, তারপরে হ্যাঁ ল্যাটেক্স গ্লাভস, আর নিচের দিকে আছে প্রাকৃতিক রাবার গ্লাভস। তাহলে দেখো 3টা বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে। পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোন গ্লাভসটি অ্যালার্জি সৃষ্টি করে না? ঠিক আছে, কোন গ্লাভসটি অ্যালার্জি সৃষ্টি হয় না? সেটা দেখো নাইট্রাইল গ্লাভস। নিচের কোনটিতে অ্যালার্জি সৃষ্টি করতে পারে? সেটা হচ্ছে কোনটা? ল্যাটেক্স গ্লাভস। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু জানবো। এরপরে হচ্ছে মাস্ক, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছিল। হ্যাঁ, মাস্ক কখন পড়তে হয়? যখন রাসায়নিক পদার্থের বাষ্প তৈরি হয়। উদ্বায়ী পদার্থ হইলে আমরা চোখে চশমা পরবো, আর বাষ্প তৈরি হইলে সেই বাষ্প আমাদের নাক দিয়ে গিয়ে ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আমাদের মাস্ক দরকার হবে। ঠিক আছে, এটা বললাম। এরপর হচ্ছে গ্লাস সামগ্রী শ্রেণীকরণের ভিত্তিতে এদের ব্যবহার। এখান থেকে দেখো গতবার প্রশ্ন আসছিল। ঠিক আছে, আমরা স্টুডেন্টদেরকে বারবার তোমাকে বলছি যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাকে আসবে সেটা হচ্ছে কি ধরনের প্রশ্ন? যে ল্যাবরেটরিতে ব্যবহৃত বিকার কোন ধরনের কাঁচ দিয়ে তৈরি? দেখো, কাঁচ হচ্ছে আমরা এখানে দেখতে, আচ্ছা, কাঁচ কিন্তু বিভিন্ন প্রকার। এটা হচ্ছে যে তোমরা কাঁচের প্রকারগুলো সবচেয়ে ভালো পড়বা হচ্ছে
সেকেন্ড পেপারের অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারে গিয়ে। এখানে জাস্ট 2 প্রকার বলা আছে, আসলে কাজ এরকম 2 প্রকার না, আরো বিভিন্ন প্রকার আছে। তো এখানে যেটা দেওয়া আছে আপাতত সেটাই পড়ো। হ্যাঁ, সফট গ্লাস বা কোমল গ্লাস, আর একটা হচ্ছে কি শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। তো বিকার কি দিয়ে তৈরি? সফট গ্লাস তৈরি। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কি বলে তোমার পিপেট, বুরেট এগুলা কি দিয়ে তৈরি? এগুলা হচ্ছে পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। ঠিক আছে, মেজারিং সিলিন্ডার কি দিয়ে তৈরি? পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। এভাবে আবার প্রশ্ন আসতে পারে যে তাপ দেওয়ার জন্য, দ্রবণকে তাপ দেওয়ার জন্য কোন ধরনের গ্লাস ইউজ করা হয়, গ্লাস ইউজ করা হয়? দেখো, তাপ দেওয়ার জন্য আমরা পাইরেক্স গ্লাস ইউজ করি। পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি? জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট। এই যে এই সংকেতটা মনে রাখবা, হ্যাঁ, শক্ত পাইরেক্স গ্লাস যেটা আর কি, হ্যাঁ, এগুলা এইভাবে মনে রাখতে হয়। সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়াম অক্সাইড। সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়াম অক্সাইড, হ্যাঁ, এবং তাদের বুরোসিলিকেট, বুরোসিলিকেট মানে হচ্ছে বোরন অক্সাইড এবং সিলিকেট হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। এগুলো এইভাবে মনে রাখতে হয়। ঠিক আছে, এবং সফট গ্লাস কি দিয়ে তৈরি? আমরা জানি সোডিয়াম হচ্ছে নরম জিনিস, সেই নরম জিনিস দিয়ে নরম গ্লাস তৈরি, অর্থাৎ সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট। ঠিক আছে, তাহলে এই সংকেতটা কিন্তু আবার এইভাবে আসতে পারে। সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট মানে কি জানো? সোডিয়াম অক্সাইড, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে থাকবে সিলিকন। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে ওইটা গেল। এরপরে আসো গ্লাস সামগ্রীকে ধৌতকরণের কৌশল। এখানে আমরা ফার্স্ট যে জিনিসটা বলবো, ধৌতকরণের জন্য কি কি জিনিস ইউজ করি? সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, ডেকন 90, ক্রোমিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ইউজ করি? 10%। এই কথা মনে রাখবো। ডেকন 90 সম্পর্কে কি মনে রাখবো? এটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য সবচেয়ে ভালো কোনটা? ডেকন 90। কারণ কি এটা 100% বায়োডিগ্রেডেবল এবং কোনো ফসফেট থাকে না, ফসফেট মুক্ত। ঠিক আছে, আর এখানে দেখো ক্রোমিক অ্যাসিড সবচেয়ে পরিবেশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ডেকন, কিন্তু পরিষ্কারক হিসাবে সবচেয়ে ভালো হচ্ছে ক্রোমিক অ্যাসিড। দেখো, সর্বোত্তম পরিষ্কারক। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে? দেখো, ক্রোমিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক। তাহলে এটা কিভাবে কাজ করবে? জারণ প্রক্রিয়ায় কাজ করবে। এটা বিক্রিয়াকালে কি তৈরি করে? দেখো, জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেনে কি করে? ময়লা দূর করে। তাহলে ক্রোমিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক। তাহলে ক্রোমিক অ্যাসিড যে ময়লা পরিষ্কার করে, তার মূল মন্ত্র কি? এটা হচ্ছে একটা তীব্র জারক যেটা জায়মান অক্সিজেন তৈরি করে। এটার সংকেত কি? সংকেত আমরা সবাই জানি, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। সাথে কি থাকবে? যেহেতু এটা একটা দ্রবণ, সাথে পানি থাকবে। এবং ক্রোমিক অ্যাসিড কখন ব্যবহার করা যাবে না? ক্রোমিক অ্যাসিডের বর্ণ যদি সবুজ হয়ে যায় তাহলে সেটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমি কিন্তু দেখো আস্তে আস্তে যাচ্ছি, তোমরা বইয়ের মধ্যে পারলে যে আমি যে মেইন শব্দগুলো দাগায় রাখতেছি, হ্যাঁ, এগুলো একটু যদি দাগায় রাখতে পারো ভালো। ঠিক আছে, আর হচ্ছে গ্লাস সামগ্রী থেকে দেখো আমরা ময়লা দূর করার জন্য তো কি বলে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করবে, তবে অ্যাসিটনও ব্যবহার করা যায়। এই কথাটা মনে রাখবা, অ্যাসিটনও ব্যবহার করা যায়। এরপরে এই টপিকসটা ইম্পর্টেন্ট একটা টপিকস, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কাঁচ পাত্রের ক্ষয় করে কে কে? দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড যেগুলো সবল ক্ষার, এবং হাইড্রোজেন ফ্লোরাইড একটা দুর্বল অ্যাসিড। এই কয়টা জিনিস কাঁচ পাত্রের ক্ষয় করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দুই ভাবে। নিচের কোন দ্রবণটি কাঁচ পাত্রে নিয়ে, হ্যাঁ, কাজ করা যাবে না বা কাজ করা ঠিক হবে না বা উচিত নয়, এই ধরনের প্রশ্ন। তাহলে এই যে তিনটা জিনিস, হাইড্রোজেন ফ্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা যেহেতু কাঁচের ক্ষয় করবে, এদেরকে আমরা কাঁচ পাত্রে নিয়ে কাজ করব না। ঠিক আছে, কাজ করলে কাজ ক্ষয় হয়ে যাবে। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কাঁচের ক্ষয় করে? তাহলে এই তিনটার যে কোনো একটা অপশন যদি থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এরপরে আসো রাসায়নিক নিক্তি। রাসায়নিক নিক্তি দিয়ে কত পর্যন্ত ওজন পরিমাপ করা যায়? আমরা যেটা মনে রাখবো, দশমিকের পরে 2 ঘর থেকে দশমিকের পরে 4 ঘর। কিভাবে মনে রাখবো? দশমিকের পরে 2 ঘর থেকে দশমিকের পরে 4 ঘর, এত গ্রাম। ঠিক আছে, এইভাবে মনে রাখবো না। রাসায়নিক নিক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্স। এটা মনে রাখলাম। এটা আমরা এখান থেকে পড়বো না, এটা আমরা পরে আমাদের আছে, আমরা সেখান থেকে পড়বো, এটা এখান থেকে পড়ো না। পলভঙ্গি ব্যালেন্সের কি কি অংশ আছে? এগুলো এত ইম্পর্টেন্ট কথা না, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো পড়লে পারবো, না পড়লে দরকার নাই। ঠিক আছে, 4টা অংশ আছে, দেখো কোনটা কি দিয়ে তৈরি, লিখে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, রাইডার দ্রবক কিভাবে বের করতে হয়? হ্যাঁ, রাইডার দ্রবক
যে কোনো অ্যামাউন্ট দেওয়া থাক, তোমাকে যদি রাইডার দ্রবক বের করতে বলা হয় তাহলে তুমি কি করবা? হ্যাঁ, মনে করো যে বলা হলো 7 মিলিগ্রামের জন্য, হ্যাঁ, পলবুঙ্গি ব্যালেন্সে 7 মিলিগ্রামের জন্য রাইডার দ্রবক কত হবে এটা বলা হলো। তুমি কি করবা? এটাকে 2 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা, বাস হয়ে গেল। ঠিক আছে, যে কোনো অ্যামাউন্টই বলা থাক, আবার বলতেছি, যে কোনো অ্যামাউন্টই বলা থাক 2 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, কেন ভাই আমি এটা করতে পারতাম না? 7/50 পারতা, কিন্তু এটা ভাগ করতে যতটুকু কষ্ট, হ্যাঁ, এটা ভাগ করতে কিন্তু ততটুকু কষ্ট হবে না। ঠিক আছে, 14 কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, ইজিলি তুমি বলে ফেলতে পারবে 0.14। ঠিক আছে, এটা ইজিলি বলে দেওয়া যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে গুণ দিব, 100 দিয়ে ভাগ দিব। এরপরে আসো মোলারিটি, মোলার দ্রবণ, সেমিমোলার, ডেসিমোলার। আচ্ছা, এখান থেকে তুমি কি শিখবা? এখান থেকে কিন্তু পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত। আমরা ডেসিমোলার ঘনমাত্রা কত জানতেছি? 0.1। আর তুমি যে বাকিগুলো আছে এগুলো একটু জানতে হবে। মেইনলি ঝামেলা বাজবে হচ্ছে সেমিমোলার, সেন্টিমোলার। দেখো দুইটা শুনতে কিন্তু প্রায় একই জিনিস শোনা যাচ্ছে, কিন্তু সেমিমোলার মানে হচ্ছে কত? 0.5, আর সেন্টিমোলার মানে হচ্ছে 0.01, মনে রাখবা। আর মোলার দ্রবণ হচ্ছে 1 মোল, এটা তো জানো। আর এই কথাটা, মোলারিটি কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। এরপরে আসো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে 2 ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। একটা প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। হ্যাঁ, এটা আমরা মনে রাখার জন্য খুব সিম্পল একটা জিনিস মনে রাখবো। কি মনে রাখবো? যাদের সি আছে তারা হচ্ছে প্রাইমারি। সি থাকলে সেটা কি? প্রাইমারি। সি থাকলে সেটা হচ্ছে প্রাইমারি। এক্সেপ্ট HCl। ঠিক আছে, HCl, এখানে কিন্তু সি আছে, এটা কিন্তু প্রাইমারি না, এটা হচ্ছে সেকেন্ডারি। দেখো আমরা কিছু উদাহরণের দিকে যাই। এই যে দেখো এখানে একটা সি আছে, হ্যাঁ, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে। ঠিক আছে, তারপরে এই যে এখানে একটা সি আছে, অর্থাৎ সি থাকলেই সেটা হচ্ছে কি? প্রাইমারি। মনে রাখলাম, সি থাকলে প্রাইমারি, আর সি না থাকলে সেকেন্ডারি। হ্যাঁ, সি থাকলে প্রাইমারি, এক্সেপ্ট কি? HCl। তাহলে আমরা উদাহরণ, এটা কি আর মুখস্থ করতে হবে? আশা রাখি মুখস্থ করতে হবে না, শুধু এটাই মনে রাখবা, সি মানেই প্রাইমারি, এক্সেপ্ট HCl। আরেকটা প্রশ্ন আসতে পারে বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রাইমারি বৈশিষ্ট্য, হচ্ছে সব ভালো ভালো বৈশিষ্ট্য। মনে রাখবো সব ভালো ভালো জিনিস। কি রকম ভালো? দেখো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ জিনিস তো ভালোই হবে। হ্যাঁ, বাতাসের সংস্পর্শে কোনো বিক্রিয়া করে না, বাতাসের সাথে বিক্রিয়া করে না, ভালো জিনিস। নিক্তিকে ক্ষয় করে না, সেটাও একটা ভালো জিনিস। আর রেখে দিলে তার ঘনমাত্রারও কোনো পরিবর্তন হয় না, মানে দীর্ঘদিন ভালো ভালো অবস্থায় থাকে, ভালো জিনিস। সব, অর্থাৎ সকল ভালো বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রাইমারি, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আর সেকেন্ডারি উদাহরণ কিভাবে মনে রাখবো? যেগুলো প্রাইমারি না সেগুলোই সেকেন্ডারি। আমি তোমাদেরকে একজনকে একটা প্রশ্ন করি, দেখি অ্যান্সার দিতে পারো কিনা। H2C2O4, এটা প্রাইমারি না সেকেন্ডারি? একজন একটা অ্যান্সার দাও তো। কাকে আনমিউট করা হলো দেখো তো, সুমাইয়া খানম না কে, না তাসনিম, কাকে করছি? এই দ্রুত বলো। আবার আনমিউট হয়ে গেছে। এই মাহমুদ না কাকে করছি বলো না। জি, এটা ভাইয়া হচ্ছে যে সেকেন্ডারি, কারণ অনাদ্র মেবি এখানে ভেরি গুড, সেকেন্ডারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে আমি এইটা জানার জন্যই আমি কিন্তু এই প্রশ্নটা করছি। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখো একটু আগে যে জিনিসটা পড়লাম, হ্যাঁ, যে কি বলে সি থাকলে প্রাইমারি, বাট এখানে একটা জিনিস দেখো, এখানে সি তার সাথে কিন্তু কেলাসিত, এখানে আর্দ্র, এটা হচ্ছে পানি আছে। ঠিক আছে, আবার এটাতেও দেখো কেলাসিত সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, এখানেও কিন্তু কি আছে? পানি আছে। এই পানিটাকে যখন তুমি রিমুভ করে ফেলতেছ, এই পানিটাকে যখন তুমি এখান থেকে সরাই ফেলতেছ, তখন কিন্তু এটার প্রাইমারি থাকবে না, তখন এটা সেকেন্ডারি হয়ে যাবে। ঠিক আছে,
তখন এটা এই দ্রবণটা তুমি তৈরি করে যদি রেখে দাও সেই দ্রবণটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু ওই সি মনে রাখলেই হবে না। ঠিক আছে, এরপরে আসো 2 ডিজিট ব্যালেন্স 4 ডিজিট ব্যালেন্স দিয়ে কোনটাতে কত ওজন পরিমাপ করা যায়, এগুলা ফালতু মার্কা কথাবার্তা। ঠিক আছে, 2 ডিজিট দিয়ে দশমিকের পরে 2 ঘর, 4 ডিজিট দিয়ে দশমিকের পরে 4 ঘর। তোরা মানে বারবার কনফিউজ ফেলে যাচ্ছে ভাই, এত হাত হ্যান্ড রেজ করস। মাহমুদা না কে বলো তো দেখি? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যান্ড রেজ করতেছো কেন ভাই বলো? ভাই আপনি বলছেন ক্যালাসিত অবস্থায় না থাকলে ওটা সেকেন্ডারি পদার্থ হবে, কিন্তু এখানে সোডিয়াম থায়োসালফেটের তো পানি আছে, তো ওটা কি সি না থাকার কারণে সেকেন্ডারি পদার্থ? কোনটা কোনটা? সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, ওটা তো সি নাই তো। আমি যেটা মনে রাখবো যে সি থাকলেই যে শুধু প্রাইমারি হবে বিষয়টা এরকম না, দুইটা পদার্থ আছে, হ্যাঁ, তার সাথে পানি আছে কিন্তু। ঠিক আছে, ওই পানি যদি না থাকে সেটা কিন্তু প্রাইমারি থাকবে না। ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। এই ধরনের প্রশ্ন এগুলো পরে করবো আর কি। ঠিক আছে, ওই যে একবার হ্যান্ড রেজ করছিল, স্ক্রিন দেখা যাচ্ছিল না, হ্যাঁ ওইটা অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে করবা, বা সাউন্ড প্রবলেম হচ্ছে। 4 ডিজিট ব্যালেন্স দিয়ে কত পর্যন্ত ওজন পরিমাপ করা যায়? দশমিকের পরে 4 ঘর, এগুলা। এরপরে দুইটা পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য, লেস ইম্পর্টেন্ট, অথবা লিখে রাখো রিডিং করব। ঠিক আছে, পড়লে পড়বা, না পড়লে না পড়বা। ঠিক আছে, দরকার নাই, লেস ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। এই জিনিসটা ইম্পর্টেন্ট জেনে নাও বলে। আমরা যদি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় সেগুলো ওজন নেওয়ার জন্য কোন ধরনের ব্যালেন্স ইউজ করতে পারবো? পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। একটা সেকেন্ডারি পদার্থ এবং সেটা কি কঠিন, সেকেন্ডারি এবং কঠিন, সেটাকে আমরা কোন ধরনের ব্যালেন্স ইউজ করব? দেখো, রাব ব্যালেন্স। ঠিক আছে, আর যদি সেটা তরল হয়, সেকেন্ডারি কিন্তু তরল, সেটার জন্য আমরা কোন ধরনের পদার্থ ইউজ করব? মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে একজনকে একটা প্রশ্ন করি, দেখি অ্যান্সার দিতে পারো কিনা। ঠিক আছে, কাকে যেন আনমিউট করছি দেখো তো। এই মাহিয়া বলো। এই তাড়াতাড়ি বলো না রে ভাই, একটা গুরুত্বপূর্ণ পড়া রয়েছে, সেখানে যাব। পাচ্ছি না। সৈকত বলো তো। ওয়ালাইকুম আসসালাম। বলো, তরল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওজন নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের ব্যালেন্স ব্যবহার করা উত্তম? পলভঙ্গি তরল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার, ভেরি গুড। কেন মেজারিং সিলিন্ডার? কারণ এটা ক্ষয়কারক তরল, সেকেন্ডারি পদার্থ। এটা একটা ক্ষয়কারী সেকেন্ডারি পদার্থ এবং তরল, এই জন্য, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমরা তোমাদেরকে কিছু টাইপ দিয়ে করাবো। তার আগে তোমাদেরকে 5 মিনিটের একটা বিরতি। ঠিক আছে, বিরতির পর আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কত সহজে করতে পারি বা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারি সেটা তোমাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5 মিনিটের একটা বিরতিতে যাই। আচ্ছা, তোমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, ঘোষণাটা সবাই একটু শোনো। দেখো, ঘোষণাটা হচ্ছে তোমরা ফেসবুকে অলরেডি তোমরা জানতে পারছো যে আমরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যাতে কিরকম প্রশ্ন হয় সেই প্রশ্নের সাথে যাতে তোমরা আগের থেকে একটা পরিচিতি লাভ করো। হ্যাঁ, এখন তো তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, ঘরে বসে শুয়ে শুয়ে, হ্যাঁ, মোবাইলের মধ্যে জাস্ট একটা ক্লিক করলেই দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে। কিন্তু মেডিকেল পরীক্ষায় কিন্তু তোমাকে ওই ক্লিক করার বিষয় না, তোমাকে গোল্লা ভরাট করতে হবে। সেখানে ওএমআর শিট গুলা কিরকম থাকে, প্রশ্নপত্র থাকে কিভাবে থাকে, এই জিনিসটা যদি তুমি আগের থেকে
হ্যাঁ, তোমার কাছে যদি পরিচিত না থাকে তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে এই বিষয়টা তুমি একটা পাজলের মধ্যে পড়ে যাবা। তো এই বিষয়টা যাতে না হয়, এই বিষয়টা যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্লাস তোমরা যত বেশি প্রশ্ন সলভ করবা তোমার প্রিপারেশন দেখবা যে আরো তত বেশি সুচারু হবে, তত বেশি তীক্ষ্ণ হবে, তত বেশি ভালো হবে তোমার প্রিপারেশন। এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা তোমাদের জন্য এই আমাদের রেটিনার পক্ষ থেকে একটা ওএমআর প্র্যাকটিস সেট এর ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কিভাবে পড়তে হবে সেটা বলার জন্য আমার এই ঘোষণাটা আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা তোমাদের যে সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষাগুলো হয় ফ্রাইডেতে, ওই যেমন ধরো এই ফ্রাইডেতে তোমাদের কেমিস্ট্রি যে পরীক্ষাটা হবে এটাতে তোমরা একটা অনলাইনে দিবা, এবং এটার উপরে দুই সেট কোশ্চেন এটার ভিতরে আছে, ভিন্ন ভিন্ন দুইটা সেট, একটা হচ্ছে সেট সি আর একটা হচ্ছে সেট ডি। ঠিক আছে, তো তুমি কি করবা, তুমি একটু খুঁজে দেখবা যে কেমিস্ট্রি ওই সেটটা কোথায় আছে। ঠিক আছে, মনে করো যেখানে আছে তুমি কি করবা, যেমন ধরো আমি দেখতেছি, এই যে এটা হচ্ছে যে আমি পেয়ে গেছি, হ্যাঁ, যে এটা হচ্ছে আমার কেমিস্ট্রি কি বলে সি সেট, এবং আজকে মানে এই সপ্তাহে যে ক্লাসগুলো হলো তার উপরে একটা টিউটোরিয়াল পরীক্ষা। তুমি কি করবা, এটা এখান থেকে ছিঁড়ে ফেলবা। দেখো এখান থেকে কিন্তু আমি ইজিলি এটা এখান থেকে ছিঁড়ে ফেলতে পারতেছি। ঠিক আছে, নেক্সট তুমি কি করবা, এটার উপরে পরীক্ষা দিবা। কবে পরীক্ষা দিবা? পরীক্ষা দিবা হচ্ছে ফ্রাইডেতে, শুক্রবার দিন রাত্রে। হ্যাঁ, শুক্রবার দিন সকালে তো তুমি অনলাইনে পরীক্ষা দাও, আর রাত্রে কি করবা, এখানে দুই সেট কোশ্চেন আছে, এই দুই সেট কোশ্চেনের উপর তুমি পরীক্ষা দিবা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে। দেখো আমার ভিডিওটা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে এই প্রশ্নটা। হ্যাঁ, এরকম লম্বা একটা পেজ থাকে, এই লম্বা পেজের মধ্যে সবগুলা কোশ্চেন, এখানে 100টা কোশ্চেন থাকে। ঠিক আছে, এক পাশে এরকম ওএমআর শিট থাকে, আর এক পাশে এরকম নির্দেশনাবলী থাকে। তোমাদের পরীক্ষা দেওয়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে কোনো অবস্থাতেই যাতে এই অংশটুকুর মধ্যে, ওএমআর এর যে অংশটুকু আছে এইটুকুর মধ্যে যাতে কোনো ভাঁজ না পড়ে। হ্যাঁ, এই ওএমআর অংশটুকুর মধ্যে কোনো ভাঁজ পড়া যাবে না। ঠিক আছে, আর এটা এখান থেকে কিন্তু ছিঁড়া যাবে না, তুমি মেইন পরীক্ষায় এটা এখান থেকে তুমি ছিঁড়তে পারবা না। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে দেখবা একটু ঝামেলা হয়। হ্যাঁ, একবার এখানে করতে হয়, আবার হ্যাঁ এভাবে দেখতে হয়, আবার খুলতে হয়, আবার ওই পেজে দেখতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা এখন থেকে তোমরা প্র্যাকটিস করো। এখান থেকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তোমার এই বিষয়টা কোনো কিছুই মনে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই বিষয়টা অবশ্যই অবশ্যই সবাই প্র্যাকটিস করবা। দুই সেট করে কোশ্চেন। দেখো তুমি টিউটোরিয়ালের 100 নম্বরে কিন্তু একটা পরীক্ষা অনলাইনে দিচ্ছ, আরো 200 নম্বরের পরীক্ষা তুমি দেওয়ার একটা সুযোগ পাচ্ছ। কখন দিবা? শুক্রবার দিন রাত্রে, অর্থাৎ তোমার সব পড়াশোনা শেষ, রাত্রে তুমি এই দুই সেট কোশ্চেন বসে বসে পরীক্ষা দিবা। আচ্ছা, পরীক্ষা দিলা, অ্যান্সার কোথায় পাবা? ভাই অ্যান্সার তো দেন নাই, ওইখানে তো অ্যান্সার নাই। হ্যাঁ, এখানে জাস্ট 100টা কোশ্চেন আছে, অ্যান্সার কই পাবো? হ্যাঁ, একটা প্রশ্ন ভুল হইলো না সঠিক হইলো, বা আমি 100 মার্কের মধ্যে কত পাইলাম সেটা আমি কিভাবে দেখবো? সেটা দেখার সিস্টেম হচ্ছে তোমরা এখানে দেখো, এই যে একটা কিউআর কোড দেওয়া আছে না, একটা কিউআর কোড দেওয়া আছে দেখো। হ্যাঁ, এই কিউআর কোডটা যদি তুমি পরীক্ষা শেষে যদি স্ক্যান করো তাহলে দেখবা যে এখানে ব্যাখ্যা সহ অ্যান্সার গুলো দেওয়া আছে। হ্যাঁ, মোবাইল দিয়ে এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবা, স্ক্যান করলে দেখবা যে তোমাদের অ্যান্সার শিটটা চলে আসছে মোবাইলে। ঠিক আছে, তখন তুমি ওইটা দেখে আর এখানে তোমার কয়টা অ্যান্সার হলো তুমি সেটা মিলাবা। ঠিক আছে, অথবা এটা তুমি না মিলাইয়া তোমার কোনো বড় ভাই, তোমার কোনো ছোট ভাইকে দায়িত্ব দিবা। ঠিক আছে, যে দেখ আমি কত নম্বর পাইছি, কারণ তুমি দেখতে গেলে তুমি একটু হ্যাঁ চুরামকি করতে করতে পারো যে হ্যাঁ আচ্ছা এটা আমি চিন্তা করছিলাম তাহলে এটা মনে হয় আবার দেই। ঠিক আছে, তাহলে এরকম যাতে না হয় আর কি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই অংশের মধ্যে কোনো অবস্থাতে ভাঁজ পড়া যাবে না। আর এই সাইডে নির্দেশনা আছে, নির্দেশনাগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, তাহলে এটা তোমরা শুক্রবারের আগে কালেক্ট করে নাও। ঠিক আছে, আর যাদের বাসা চিটং শহরের বাইরে আছো তারা তোমাদের ফেসবুক গ্রুপে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে তোমরা এগুলা কুরিয়ারে পাবা। ঠিক আছে, ওকে, আমরা পড়ার দিকে চলে যাই। আচ্ছা, আমরা দেখো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা তোমাদেরকে বলছিলাম যে আমরা কিভাবে করব
এখান থেকে কি কি ম্যাথমেটিক্যাল ফার্স্ট কথা হচ্ছে এই প্রবলেম গুলা মেইনলি তোমরা সেকেন্ড পেপারের 3 নাম্বার চ্যাপ্টারে পড়বা, বাট এখানে যেহেতু আছে সেক্ষেত্রে একটু দেখে নাও। দেখো টাইপ 1, হ্যাঁ, তো এই টাইপ 1 এর জন্য যে সূত্রটা আমি সূত্রটা লিখে দিচ্ছি, এরপর তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। S = 1000 W/mv, এই একটা সূত্র দিয়ে সব, এটা একটা স্ক্রিনশট দাও। আমি এখন কিভাবে বুঝবো যে এই সূত্রটা পড়বে, সেটা হচ্ছে যে ধরো এস মানে কি ঘনমাত্রা দেওয়া আছে, হ্যাঁ, মোলার বা ডেসিমোলার বা সেমিমোলার বা এই যে এই ধরনের, হ্যাঁ, দেওয়া আছে, হ্যাঁ, তারপরে আয়তন দেওয়া আছে, ভর চাওয়া হয়েছে বা আণবিক ভর চাওয়া হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা 4 1 2 3 4 5। আচ্ছা এখন দেখো আমি দুই একটা অঙ্ক তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। 1 নাম্বার অঙ্কটা দেখো করে দেখাচ্ছি যে এত ml, তার মানে এটা কি একটা আয়তন দেওয়া আছে v, হ্যাঁ, এত m, এটা একটা দেখা যাচ্ছে আমরা ঘনমাত্রা দেওয়া আছে s, সরি এটা কি দেওয়া আছে ঘনমাত্রা s, সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম মানে পরিমাণ চাওয়া হয়েছে w আছে। তাহলে দেখো এখান থেকে আমরা w ইকুয়াল কি লিখতে পারি, SMV/1000। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো s এর মান আমরা যদি বসাই দেই, হ্যাঁ 0.1, m আণবিক ভর, সোডিয়াম কার্বনেট আণবিক ভর কত 106, আর v আয়তন কত, আয়তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের 25 মিলিলিটার আর ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো ইজিলি ক্যালকুলেটর ছাড়া করা যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আয়তন আমরা যেটা বসাবো v এর মান, সেটা সবসময় কিসে হইতে হবে, আয়তনটা হইতে হবে মিলিলিটারে, হ্যাঁ, আয়তনটা কিসে হইতে হবে মিলিলিটারে। সেকেন্ড অঙ্কটাতে দেখো যে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার অম্লীয় দ্রবণ, এই যে আয়তন দেওয়া আছে, তাহলে এটা আমাকে কিসে নিতে হবে মিলিলিটারে। 1000 লিটার মানে কি 1000 মিলিলিটার, তাহলে এখানে আমার আয়তন হবে কিন্তু 1000 মিলি। দ্রবণ তৈরি করা হলে দ্রবণটির ঘনমাত্রা কত, দেখো কি চাইছে h চাওয়া হয়েছে, তাহলে আমরা জানি কি h = 1000 W/mv, হ্যাঁ, তাহলে দেখো 1000 ইনটু, হ্যাঁ, ভর কত বলা আছে 0.98, m আণবিক ভর সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত 98, ডিভাইডেড বাই v আয়তন কত 1000। তাহলে দেখো 1000 কাটা, হ্যাঁ, এটাকে যদি আমরা এই দশমিক ভাঙানো তোমরা জানো কিনা জানি না, হ্যাঁ, দশমিক ভাঙানো কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে যে মনে করো যে 0.215 এই দশমিকটাকে আমরা ভাঙাবো, কিভাবে ভাঙাবো সেটা হচ্ছে যে এটাকে ভাগ দিতে হবে, হ্যাঁ, মনে করো যে 215 ভাগ দিব কত দিয়ে, এই দশমিকের বদলে আমরা একটা 1 নিব পরিবর্তে, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য, মানে এখানে দেখো 1 2 3টা সংখ্যা আছে, এটাকে আমরা 3টা শূন্য দিব। তাহলে 0.98 এটাকে যদি আমরা দশমিক ভাঙাইতে যাই কি হবে, দশমিকের বদলে একটা 1 নিব, দশমিকের পরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিলাম, তাহলে এই দশমিকটা থাকলো না। দেখো 98 কাটা থাকতেছে কি 1/100, এটাকে করলে কি হবে 0.01। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলা খুব ইজি। তাহলে তুমি আচ্ছা এই অঙ্কগুলোর রেজাল্ট দিয়ে দিলে ভালো হতো, তাই না? আচ্ছা আমি তোমাদেরকে টেলিগ্রামে এই অঙ্কগুলোর অ্যান্সার কত সেই অ্যান্সারটা তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা এবং অ্যান্সার মিলে কিনা সেটা দেখবা। ঠিক আছে, আর 5 নম্বর অঙ্কটা দেখো আমরা একটু ভিন্ন কালার দিয়ে ইউজ করছি, কারণ তুমি এটা নাও পারতে পারো। দেখো 700 সিসি সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমাল দ্রবণ, ওইখানে বলা হয়েছে ডেসিমোলার, হ্যাঁ, বা এই ধরনের দ্রবণ, কিন্তু এখানে কি বলা হয়েছে নরমাল দ্রবণ। নরমাল দ্রবণকে প্রকাশ করা হয় n দিয়ে, এবং নরমাল দ্রবণ মানে হচ্ছে কি 1n। যদি বলা হয়তো মোলার দ্রবণ আমরা কি বলতাম 1m, আর নরমাল দ্রবণ হচ্ছে 1n। দ্রবণ তৈরি করতে কি পরিমাণ মানে কি চাওয়া হয়েছে w চাওয়া হয়েছে, কস্টিক সোডা লাগবে, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। সূত্র সেম s = 1000 W/mv। তাহলে এখান থেকে দেখো পরিমাণ চাওয়া হয়েছে, তাহলে w = কি SMV/1000। এখানে জাস্ট s ঘনমাত্রার মানটা কত হবে 1n, হ্যাঁ, ঘনমাত্রা s এর মানটা কত হবে 1n। তাহলে এখানে আমরা 1 বসাই দিব, আণবিক ভর 40 বসাই দেব, v আয়তন 700 সিসি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, হ্যাঁ, অনেকে আবার এটা ভুল করো, এই যে 700 সিসি ইকুয়াল 700 সেন্টিমিটার কিউব ইকুয়াল 700 মিলিলিটার, সেম কথা, মিলিলিটার সেন্টিমিটার কিউব সিসি এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, হ্যাঁ,
এগুলা নিয়ে আবার কেউ কনফিউজ হয় না। এবার আসো টাইপ 2 তে, শতকরা থেকে মোলারিটি। দেখো আমার মূল বিষয়টা কি, শতকরা দেওয়া থাকবে সেটা মোলারিটি। এই ধরনের একটা কোশ্চেন, এই যেমন এই কোশ্চেনটা গতবার ভর্তি পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় আসছিল যে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত। খুবই সহজ, তোমার যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এটাকে তুমি কি করবা, 10 দিয়ে গুণ দিবা, আণবিক ভর দিয়ে ভাগ দিবা, বাস হয়ে গেল। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। অর্থাৎ এটার ক্ষেত্রে দেখো কি হবে, যে 5 আর পার্সেন্ট দেওয়া আছে, 5 ইনটু 10 দিয়ে গুণ দিব, আর আণবিক ভর দিয়ে ভাগ দিব, তার মানে 106 দিয়ে ভাগ দিব। এটা 0.47 এর মতো নাকি আসে, হ্যাঁ আসবে আর কি। কিন্তু নিচের অঙ্কটা দেখো, নিচের অঙ্কটা আমরা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এর ঘনমাত্রা নরমালিটিতে কত, এখানে চাওয়া হয়েছিল মোলারিটিতে কত, এখানে চাওয়া হয়েছে কি নরমালিটিতে। এটারও সূত্র প্রায় সেম, হ্যাঁ এটার সূত্রটা একটু লিখে রাখো। ওই একই জিনিস, পার্সেন্টেজ ইনটু 10। আমরা ভাগ দিতাম কি দিয়ে, আণবিক ভর দিয়ে, কিন্তু এখানে ভাগ দিব হচ্ছে তুল্য ভর দিয়ে। তুল্য ভর কিভাবে বের করে আমরা একটু পরে দেখাবো, ঠিক আছে। ভাগ দিব কি দিয়ে, তুল্য ভর দিয়ে। আচ্ছা তুল্য ভর কিভাবে বের করে আমরা এখানে দেখাই দিচ্ছি, হ্যাঁ তাহলে একসাথে হয়ে যাবে নি, সমস্যা নেই। তো তুল্য ভর আমরা অ্যাসিডের বের করব, বা ক্ষার হইতে পারে, বা ধাতব লবণ হইতে পারে। ধাতব লবণ একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আবার পরবর্তীতে যাতে জিজ্ঞাসা করো না যে ভাইয়া বুঝি নাই, ঠিক আছে। তো অ্যাসিড তুল্য ভর বের করার নিয়ম হচ্ছে, যে আণবিক ভর থাকবে অ্যাসিডের, সেই আণবিক ভরকে আমরা ভাগ দিব কি দিয়ে, প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যা দিয়ে। প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা দিয়ে, হাইড্রোজেন এর, এটা লেখো তারপর আমি বুঝাই দিচ্ছি, সংখ্যা দিয়ে। ক্ষার আণবিক ভরকে আমরা ভাগ দিব প্রতিস্থাপিত হাইড্রোক্সাইডের সংখ্যা দিয়ে। ধাতব লবণ, এটাকে আমরা ভাগ দিব কি দিয়ে, আণবিক ভর, এটাকে আমরা ভাগ দিব প্রতিস্থাপিত ধাতুর সংখ্যা দিয়ে। ধাতুর সংখ্যা দিয়ে, ঠিক আছে। এই জিনিসটাকে লেখো, বুঝাই দিচ্ছি। অ্যাসিড প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা দিয়ে ভাগ দিব। ক্ষার, আচ্ছা মনে করো এই যে HCl, আমি যদি বলি এটা কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারবে, অর্থাৎ এখান থেকে কয়টা ক্ষার বের হয়ে যেতে পারবে, দেখো একটা অ্যাসিড বের হয়ে যেতে পারবে, মানে একটা হাইড্রোজেন। তার মানে এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 1। হ্যাঁ H2SO4, এটাতে ক্ষেত্রে প্রতিস্থাপিত হাইড্রোজেন কয়টা আছে দেখো, 2টা। হ্যাঁ H3PO4, এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেন দেখো কয়টা আছে, 3টা। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর বের করতে যাই, দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98, ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে, কারণ প্রতিস্থাপিত হাইড্রোজেন হচ্ছে 2টা। তাহলে 98/2 মানে 49, ঠিক আছে। তারপরে ক্ষারের কথা, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সাইড কয়টা আছে, একটা আছে, তাহলে 1 দিয়ে ভাগ দিব। হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে দেখো হাইড্রোক্সাইড কয়টা আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে এইভাবে। এরপরে ধাতব লবণ, যেমন ধরো সোডিয়াম কার্বনেট, এটা একটা আমরা দেখতেছি ধাতব লবণ। তাহলে এটাকে আমরা কি দিব, কি দিয়ে ভাগ দিব, দেখো বলা হয়েছে প্রতিস্থাপিত ধাতুর সংখ্যা দিয়ে। অর্থাৎ এখানে কয়টা ধাতু আছে, হ্যাঁ আমরা দেখতেছি 2টা ধাতু আছে। তাহলে আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106, তাহলে আমরা প্রতিস্থাপিত ধাতু হচ্ছে 2, তার মানে ভাগ দিলে কত আসবে, 53, ঠিক আছে। তাহলে অ্যাসিড হচ্ছে প্রতিস্থাপিত হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, ক্ষার হচ্ছে হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি, আর ধাতব লবণ হচ্ছে ধাতু দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এই জিনিসটা যাতে মনে থাকে। এরপরে আমরা এই জিনিসটা হচ্ছে টাইপ 2 এর বিপরীত মোলারিটি। এখন হচ্ছে মোলারিটি থেকে আমরা শতকরা ppm, হ্যাঁ পার্টস পার মিলিয়ন বা পার্টস পার বিলিয়ন বের করব। এটার একটা সূত্র আছে, আমরা শর্টকাট সূত্রগুলো লিখে নিচ্ছি। এটার সূত্র হচ্ছে SM/1000 ইনটু, যদি শতকরা বলা হয় তাহলে আমরা কি 100 দিয়ে গুণ দিব, আর যদি ppm বলা হয় 10⁶ দিয়ে গুণ দিব, যদি ppb বলা হয় 10⁹ দিয়ে গুণ দিব। কিন্তু আমার মেইন সূত্র হচ্ছে এইটুকু, SM/1000, ঠিক আছে। তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি অ্যানসার গুলো তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, এখানে দেওয়া হয় নাই ভুলে।
ওকে, আমরা দেখো একটা উদাহরণ দিয়ে দেই, যেমন এটা এটার এস কত 1.25, এম কত আণবিক ভর 40 বাই 1000 ইনটু কিসে বের করতে বলা হয়েছে, শতকরা, তাহলে 100। 0.000 কাটা, এই 0 কাটা, 4 দিয়ে 1.25 কে গুণ দিলে কত হবে, 5%। তাহলে অ্যান্সার হচ্ছে 5%। ঠিক আছে, এই ছোটখাটো অঙ্কগুলা। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন টাইপ 4। ঠিক আছে, টাইপ 4 এর আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন বিক্রিয়ার জন্য আমাদের যে সূত্রটা লাগে সেটা হচ্ছে V1S1 ইকুয়াল V2S2। ঠিক আছে, আচ্ছা সরি, আমরা এইভাবে না লিখে আরেকটু ভালো করে লিখি, VASA, এ মানে হচ্ছে অ্যাসিড, ইকুয়াল VBSD, বি মানে হচ্ছে বেস। আর এখানে আমরা দিব হচ্ছে অ্যাসিডের মধ্যে যাবে হচ্ছে ক্ষারের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা আমরা ধরলাম বি, আর ক্ষারের এখানে যাবে অ্যাসিডের মূল সংখ্যা। ভাই এই বিষয়টা বুঝি নাই, তাই না? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো HCl প্লাস সোডিয়াম কার্বনেট, আমরা যদি এই বিক্রিয়াটা করি, হাইড্রোজেন কয়টা লাগবে দেখো, এখানে সোডিয়াম আছে 2টা, তাহলে 2টা সোডিয়ামের সাথে 2টা হাইড্রোজেন মিলবে, তাহলে আমার হাইড্রোজেন লাগবে 2টা। তাহলে দেখো অ্যাসিডের মূল সংখ্যা কত হইলো 2। আমরা বললাম কি অ্যাসিডের মূল সংখ্যা কার কাছে যাবে, ক্ষারের কাছে, তার মানে এইখানে হবে 2। আর এটা হচ্ছে ক্ষার, ক্ষারের মূল সংখ্যা কত, ক্ষারের মূল সংখ্যা আমরা দেখতেছি 1, তাহলে ক্ষারের মূল সংখ্যাটা কার কাছে যাবে, অ্যাসিডের কাছে যাবে, অর্থাৎ বি এর মানটা হবে কত 1। আর এগুলা আয়তন, তারপরে ঘনমাত্রা, এগুলো তো আমরা বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। তাহলে মেইন সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এই সূত্রটা তাহলে একটু লিখে রাখো। ওকে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অনেকে হয়তো দিতে পারো নাই। এবার আমরা বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা, আমরা এখানেও কিছু অঙ্ক দাগানো আছে, এগুলা খুব ইজি অঙ্ক। হ্যাঁ, এগুলা বাসায় একটু প্র্যাকটিস করো। আয়তনিক বিশ্লেষণ, আয়তনিক বিশ্লেষণে 2 প্রকার, এগুলা একটু মানে ইম্পর্টেন্ট না, তারপরে একটু জেনে রাখবা। আঙ্গিক বিশ্লেষণ, মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণের উদাহরণ কি, এই যে আমরা যে ক্যাটায়ন আনায়ন শনাক্ত করি, এটা হচ্ছে একটা আঙ্গিক বিশ্লেষণ, এই জিনিসটা পড়বা। আর মাত্রিক বিশ্লেষণ 2 প্রকার, এটা তো পড়বা। এখানে এই জিনিসটা পড়বা, আয়তনিক বিশ্লেষণে কি কি যন্ত্রপাতি লাগে, 7টা যন্ত্রপাতির নাম দেওয়া আছে। এটা এখান থেকেই মেইনলি প্রশ্ন আসে। এই যে মেজারিং সিলিন্ডার, হ্যাঁ একটু ভালো করে শোনো, তুমি এখানে না শুনলে আবার গোলমাল ফেলবা। মেজারিং সিলিন্ডারের একটা বৈশিষ্ট্য দেখো, এখানে এই যে একটা একটা করে দেখো দাগ দেওয়া আছে, একটা ক্ষুদ্র, মানে এখানে অনেকগুলা দাগ দেওয়া আছে, তাই না? আমরা অনেকগুলা দাগ দেখতেছি। এই যে একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র যে দাগ দেখতেছি, হ্যাঁ, এটা হচ্ছে যে বলা হচ্ছে কি, এটা একটা ক্ষুদ্র দাগের, একটা ক্ষুদ্র ভাগের পার্থক্য হচ্ছে 1 মিলিলিটার। অর্থাৎ এটা দিয়ে সর্বনিম্ন কি পরিমাণ তরল পরিমাপ করা যায়, সেটা হচ্ছে 1 ml। হ্যাঁ, এবং এগুলা দেখো অনেকগুলো দাগ দেওয়া আছে। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি 230 ml তরল পরিমাপ করবা, তাহলে তুমি কোন জিনিসটা ইউজ করবা? পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসে। তাহলে কোন জিনিসটা ইউজ করবো? আমি ইজিলি এগুলা দিয়ে 230 ml পরিমাপ করতে পারবো, তাহলে আমি কোনটা ইউজ করবো? মেজারিং সিলিন্ডার। আচ্ছা, মেজারিং সিলিন্ডারে দেখো এই যে এই কথাটাই ভুল ভুল করবা সবাই, ভালো করে শোনো। মেজারিং সিলিন্ডারে বলা হয়েছে সর্বনিম্ন 1 ml তরল পরিমাপ করা যায়। অর্থাৎ এই যে এই ভাগটা যে দেখতেছো, এই ভাগটার আয়তন হচ্ছে 1 ml। এই ভাগটার আয়তন হচ্ছে কত? 1 ml। এই ভাগটা দেখতেছো, এই ভাগটার আয়তন হচ্ছে 1 ml। এই ভাগটা দেখতেছো, এই ভাগটার আয়তন হচ্ছে 1 ml। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে মেজারিং সিলিন্ডারে পরপর 3 ভাগের পার্থক্য কত, কি প্রশ্ন করলাম? পরপর 3 ভাগের পার্থক্য কত? পরপর 3 ভাগ, কথাটা ভালো করে খেয়াল করো, ভাগ। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, 3 ভাগের পার্থক্য আমরা কত দেখতেছি? 3 ml, তাই না? কিন্তু যদি বলা হয় পরপর 3 দাগের পার্থক্য কত, নেক্সট কোশ্চেন আমি কি করলাম? 3 দাগ, পরপর 3 দাগের পার্থক্য কত? এখন দেখো তো 3 দাগ মানে কি? হ্যাঁ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, 3টা হয়ে গেছে না? 1 2 3, দেখো
আমি একটু অন্য কালার ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে একটা এই যে একটা দাগ, এই যে একটা দাগ, আর এই যে একটা দাগ, 3 দাগ। 3 দাগের পার্থক্য কত হবে? 3 দাগ মিলে ভাগ হয়েছে কয়টা দেখো তো? এই এক ভাগ, এই এক ভাগ। 3 দাগ মিলে কিন্তু ভাগ হয়েছে কয়টা? 2টা। তাহলে পরপর 3 দাগের পার্থক্য কত হবে? 2 ভাগ হয়েছে, মানে 2 ml। তাহলে আমি আবার কথাটা বলতেছি, 3 ভাগ আর 3 দাগ এই দুইটা জিনিস কিন্তু সেম না। 3 দাগ আর 3 ভাগ এই দুইটা কথা সেম না। 3 ভাগের পার্থক্য হবে 3 ml, বা 3 দাগের পার্থক্য আমরা কত দেখতেছি? 2 ml। কারণ কি? 3 দাগ মিলে ভাগ হয়েছে কয়টা? 2টা। ঠিক আছে? আশা রাখি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এই জিনিস এখান থেকে যে জিনিসগুলো পড়তে হবে, মেজারিং সিলিন্ডার কোথায় ইউজ করা হয় এটা আমরা পরবর্তীতেও পাবো। আর আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স যেটা, এটা হচ্ছে যে কোথায় ইউজ করা হয়? প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। এখন এইটার সাথে ওইটার পার্থক্য কি দেখো, এটাতে কিন্তু এতগুলা দাগ নাই, একটা দাগই আছে, জাস্ট একটা দাগ। ঠিক আছে? এখন যদি তোমাকে বলা হয় যে 510 ml পরিমাপ করবা, তুমি কি এটা দিয়ে পারবা? পারবা না। তুমি এটা দিয়ে 500 পারবা, 250 পারবা, কিন্তু 510 পারবা না। তাহলে 510 এর জন্য আমার কোনটা লাগবে? এই যে আমার 510 এর জন্য লাগবে মেজারিং সিলিন্ডার। ঠিক আছে? আচ্ছা। আর বুলেটের দেখো, বুলেটের ক্ষেত্রে কি পরপর একটি ক্ষুদ্রতম ভাগ, এই যে দেখো একটা ভাগের পার্থক্য কত? 0.1 সেন্টিমিটার কিউব। এখন একটা প্রশ্ন ধরি, দেখি পারো কিনা তোমরা। ঠিক আছে? এই রেশমা বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, বুলেটে পরপর 3 দাগের পার্থক্য কত হবে? হ্যাঁ রেশমা, পারবা? পারবো না ভাইয়া। এই পারবা, ভালো করে দেখো। পরপর 3 দাগ, 3 দাগ মানে কি? 3 ভাগ মানে হচ্ছে এই একটা বুলেট মনে করো, হ্যাঁ, এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে। দেখো তো 3 দাগ মিলে ভাগ হয়েছে কয়টা? 3, 2টা। হ্যাঁ, 2টা ভাগ হয়েছে। তাহলে পার্থক্য কত হবে? 2। এটার জন্য হচ্ছে 0.1 ml, এটার জন্য হচ্ছে 0.1 ml বা সেন্টিমিটার কিউব, তাই না? হ্যাঁ। তাহলে কত কত হলো টোটাল? 0.1 আরে মাথা ফাটাই ফেলতে মন যাচ্ছে তোরে। একবার বলেন। কি একটা অবস্থা এদের। 0.1 কত হচ্ছে? 0.2 ml হচ্ছে। এই জিনিসটা ভুল করতেছে। বুলেটের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্য কত? 0.1 ml। তার মানে কি? এই যে এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0.1, তাহলে দুইটা মিলে কত হইলো? 0.1 into 2, তার মানে 0.2 ml। ঠিক আছে? এই ছোটখাটো জিনিসগুলো যদি মাথার মধ্যে না ধরে, তাহলে ভাইয়া বুঝতে হবে যে তুমি মাথাটা একবারেই খাটাও নাই। তোমার যে ব্রেন নাই, বিষয়টা এরকম না। তোমার কিন্তু বুদ্ধি আছে, ব্রেন আছে, কিন্তু তুমি মাথাটারে একদমই খাটাচ্ছ না। হ্যাঁ, কথাটা হচ্ছে এটা। না হলে তুমি এই জিনিসটা কিন্তু পারতা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে পরপর 3 দাগের পার্থক্য। দেখি আরেকজনকে ধরি। মানহা বলো তো। আসসালামু আলাইকুম। বলো, বুলেটের পরপর 2 ভাগের পার্থক্য কত? না, 3 ভাগের পার্থক্য কত বলো? 0.3 ml। 3 ভাগের পার্থক্য 0.3 ml বা 0.3 সেন্টিমিটার কিউব বা 0.3 সিসি, তাই না? যেটাই বলবো সেটাই অ্যান্সার। ভেরি গুড। একদম মানে ইজি একটা জিনিস নিয়ে শুধু শুধু এতক্ষণ পেশাল পারতেছি, তাই না? এগুলা তো এত পেশাল পারা জিনিসটা। যাই হোক, এগুলা পড়বা। পিপেট কি কাজে ব্যবহার করা হয় এগুলো আমরা পরবর্তীতে আছে, ওইখানে একত্রে পড়বো। এরপরে কনিক্যাল ফ্লাক্স আমরা টাইট্রেশন বিক্রিয়ার জন্য ইউজ করি। জাস্ট এই লাইনটা তোমরা একটু জায়গায় রাখো, টাইট্রেশন বিক্রিয়া কথাটা। ঠিক আছে? কোলিগেন ফ্লাক্সকে আরেকটা নামে ডাকা হয় আর্লেনমিয়ার ফ্লাক্স। হ্যাঁ, আর্লেনমিয়ার তৈরি করছেন বলে এটা। তাহলে এটা আর্লেনমিয়ার ফ্লাক্স নামেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এগুলা দাগানোগুলা পড়বা। বুলেট পরিষ্কারের জন্য আমরা কি ইউজ করি? ক্লিনজিং মিক্সচার বা ক্রোমিক অ্যাসিড মিক্সচার, এই কথাটা পড়বা। এই দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনে নাও।
এই যে চারটা জিনিস কোনটা কোন কাজে ইউজ করি, হ্যাঁ, এগুলা এখান থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বলে দিলাম, এটা একটু ভালো করে পড়বা। এগুলো অলরেডি পড়া হয়ে গেছে। এরপরে বুনসেন বানারে স্ট্রিট ল্যাম্পের শিখা, মানে এগুলা খুব বেশি ভালো কথাবার্তা না। হ্যাঁ, বুনসেন বানারে 3টা অংশ থাকে, বেস থাকে, পার্শ্বশব্দ, মানে এগুলো ইম্পর্টেন্ট কোনো কথা না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, বুনসেন বানারে শিখা, বুনসেন বানারে 2 ধরনের শিখা পাওয়া যায়, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, একটা হচ্ছে উজ্জ্বল শিখা। পরীক্ষাগারে কোন শিখা ইউজ করা হয়? দেখো, পরীক্ষাগারে ইউজ করা হয় কোন শিখা? অনুজ্জ্বল শিখা। এই কথাটা মনে রাখবা। অনুজ্জ্বল শিখা দেখো 2টা মন্ডল আছে, এই 2টা মন্ডলের নাম একটু মনে রাখবা। কিন্তু সঞ্জিত স্যারের বইয়ে একটু ভিন্ন করে দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে পরে। যেগুলো দাগানো দেওয়া আছে এগুলা আর রিডিং করতে চাচ্ছি না। অনুজ্জ্বল শিখা, এই যে দেখো, অনুজ্জ্বল শিখায় সর্বোচ্চ কত তাপমাত্রা তৈরি হতে পারে? 1570 ডিগ্রি। কোথায় সেটা? উপরের জারণ মণ্ডলে। তাহলে অনুজ্জ্বল শিখায় দেখো সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা তৈরি হতে পারে, এই কথাটা এই যে এখানে নিচে বলা দেওয়া আছে। ঠিক আছে, স্পিড ল্যাম্প, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছিল যে নিচের কোনটি স্পিড ল্যাম্প সম্পর্কে মিথ্যা? সেখানে লেখা ছিল অধিক তাপ উৎপন্ন হয়, কিন্তু দেখো এখানে কি বলা আছে? কম তাপ উৎপাদী। এটা ভুল ছিল। এখানে জ্বালানি হিসেবে কি ইউজ করা হয়? মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট কাকে বলে? আমরা দেখো একটু আগে যেটা পড়ে আসছি। ঠিক আছে, 95.6% হচ্ছে ইথানল, আর 4.4% হচ্ছে পানি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, এবং 5% মিথানল মিশ্রণ হচ্ছে মেথিলেটেড স্পিরিট। তাহলে এই জিনিসটা দেখলাম। এরপর টেস্ট টিউব কত ডিগ্রি কোণে তাপ দেওয়া হয়, এই জিনিসটা একটু পড়বা। ঠিক আছে, এগুলা। তারপরে পোর্সিলিন বাটি, হ্যাঁ, রাজম্ল তাপ দেওয়ার জন্য কোন বাটি ইউজ করা হয়? পোর্সিলিন বাটি। এটার পরবা রাজম্লের সংকেতটা খুব ইম্পর্টেন্ট, রাজম্লের সংকেত খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, পোর্সিলিন বাটিতে সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া যায়? কথাটা একটু লিখে রাখো, 1500 ডিগ্রি সেলসিয়াস। পোর্সিলিন বাটিতে আমরা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে পারি? 1500 ডিগ্রি সেলসিয়াস। আর সমজাতীয় একটা ইনফরমেশন লিখে রাখো, সেটা হচ্ছে যে ওয়াটার বাথ, আমরা যে ওয়াটার বাথ দেখি, হ্যাঁ, ওয়াটার বাথে সর্বোচ্চ তাপ দেওয়া যায় হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। এটা পরবর্তীতে আসে, বাট সমজাতীয় জিনিস তো মনে একসাথে মনে রাখলে ভালো। ঠিক আছে, আচ্ছা, এই যে ওয়াটার বাথ, ওয়াটার বাথকে আরেকটা নামে ডাকা হয় পানিগা। কেন ইউজ করা হয়? জৈব যৌগ প্রস্তুতির জন্য। এটা পড়বা। রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য কি ইউজ করা হয়? ডেসিকেটর। ডেসিকেটরের ভিতরে কি থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, শুষ্ককারক এবং নিরোধক এই দুইটার পার্থক্য। শুষ্ককারক কি জিনিস, নিরোধক কি জিনিস? তোমরা একজন একটু বেসিক নলেজ থেকে, মামুন কই? দেখি মামুনকে ধরি, মামুন পারবে। মামুন, তুমি একটু হ্যান্ড রেজ করো তো দেখি। ইউটিউবের মামুন কই গেছে? আল্লাহই ভালো জানে। মিলি, মিলি বলো তো দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুষ্ককারক আর নিরোধকের মধ্যে পার্থক্য কি আসলে? পারবা? শুষ্ককারক আর নিরোধক হ্যাঁ, পারবো না। শুষ্ককারক মানে হচ্ছে যে সকল পদার্থ পরিবেশ থেকে পানি শোষণ করে, আশপাশের পরিবেশ থেকে। ঠিক আছে, আর নিরোধক হচ্ছে যে সকল পদার্থ বিক্রিয়া থেকে পানি শোষণ করে। মেইন পার্থক্য হচ্ছে এটা। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন আমাদের এখান থেকে মেইনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে এদের উদাহরণগুলা। ঠিক আছে, দেখো, কঠিন শুষ্ককারকের উদাহরণ, তরল শুষ্ককারকের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। ডেসিকেটিং, আবার শুষ্ককারককে আরেকটা নামে কি ডাকা হয়? ডেসিকেটিং এজেন্টও বলা হয়। আর নিরোধক, তরল নিরোধক, কঠিন নিরোধক, এগুলো মনে রাখবা। আর দুইটা পদার্থ আছে যেটা শুষ্ককারক নিরোধক উভয় হিসেবে ব্যবহার করা যায়, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টঅক্সাইড। এখানে সঞ্জিত স্যারের বইয়ের একটা ইনফরমেশন আছে, হ্যাঁ, এই ইনফরমেশনটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা। ঠিক আছে, এখানে দেখো যেটা বলা হয়েছে আরো কয়েকটা জিনিস, পানিগ্রাহী পদার্থ কোনগুলা, পানিগ্রাসী কোনগুলা, পানি ত্যাগী কোনগুলা। আমাদের বিশেষ করে মনে রাখতে হবে এই দুইটা, পানিগ্রাহী আর হচ্ছে পানিগ্রাসী। পানিগ্রাসী মানে হচ্ছে যারা পানি গ্রহণ করে তরলে পরিণত হবে। কিসে পরিণত হবে?
তরলে। আর পানিগ্রাহী মানে হচ্ছে যে পানি শোষণ করবে বাট তরল হয় না। কি হয় না? তরল হয় না। ঠিক আছে, তাদেরকে বলা হবে পানিগ্রাহী। উদাহরণ হিসেবে দেখো এখানে কি দেওয়া আছে, যারা তরল হয় ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, আর পানিগ্রাহীর উদাহরণগুলো পড়বা। এখন আমি একজনকে একটা কোশ্চেন করি, এই সাব্বির আছো? সাব্বির, সাজ্জাদ বলো তো। হ্যাঁ স্যার। বলো, লবণ এটা কি পানিগ্রাহী হবে না পানিগ্রাহী হবে? খাবার লবণ লবণ হবে যে পানি গ্রাসী। গ্রাসী। আমরা বর্ষাকালে দেখি যে পানি কি বলে, লবণ একদম পানি হয়ে যায়, তাই না? হ্যাঁ। কিন্তু লবণ কিন্তু পানিগ্রাসী না, লবণ হচ্ছে পানিগ্রাহী। ঠিক আছে, কেন স্যার তরল হয়ে যায় না? হ্যাঁ তরল হয়। লবণের সাথে যদি ভেজাল হিসেবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ তারপরে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড এগুলা থাকে, তখনই কেবলমাত্র লবণ কি করবে, পানি শোষণ করে তরলে পরিণত হবে। অর্থাৎ লবণের সাথে এই যে এগুলা ভেজাল হিসেবে থাকে বলেই সেটা তরল হয়, সেটা লবণের কারণে না। কার কারণে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলা কিন্তু কি পানিগ্রাসী। তাহলে বিশুদ্ধ লবণ কিন্তু পানিগ্রাসী না। ঠিক আছে, পানিগ্রাহী। হ্যাঁ এই যে দেখো লেখা আছে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড পানিগ্রাসী পদার্থ নয়। ঠিক আছে, পাইছো? তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা সঞ্জিত স্যারের বইয়ের পড়া। ওকে, আশা রাখি স্ক্রিন, আচ্ছা আরেকটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে বুরেট এবং পিপেটের মধ্যে একটা পার্থক্য আছে সঞ্জিত স্যারের বইয়ের, 4 নাম্বার এবং 5 নাম্বার পার্থক্যটা পড়বা। ওকে, আমরা বইয়ের দিকে চলে যাই। এগুলা পড়তে হবে না। রাসায়নিক পদার্থ সংরক্ষণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হ্যাজার্ড সিম্বল কয়টা? 10টা। এই ইনফরমেশনটা পড়বা। আচ্ছা এখানে যেটা আছে এগুলা আসলে মানে পড়ানোর কিছু নাই, এখানে পরীক্ষায় শুধুমাত্র উদাহরণগুলো অনেক সময় আসে, যে নিচের কোনটি মারাত্মক বিষাক্ত পদার্থ, নিচের কোনটি দাহ্য পদার্থ, নিচের কোনটি মারাত্মক দাহ্য পদার্থ, এই উদাহরণগুলা। আর হচ্ছে প্রতীক, কার প্রতীক কি, শুধুমাত্র প্রতীকগুলা, এর ছবি লাগবে না। তাহলে তোমরা এই উদাহরণ যেগুলো দাগানো আছে এগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে, শুধু উদাহরণগুলো দাগানো আছে দেখবা, আর এগুলা পড়বা সবার পরে। আচ্ছা যদি সবগুলো পড়তে না পারো তাহলে অবশ্যই যেটা পড়বা সেটা হচ্ছে এই দাহ্য পদার্থ যেটা দেওয়া আছে আর মারাত্মক দাহ্য, এই দুইটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ দাগায় রাখো, এই দুইটা ইম্পর্টেন্ট বেশি। তারপর এই যে কিছু যৌগ দেওয়া আছে এবং তাদের হ্যাজার্ড প্রতীক দেওয়া আছে। হ্যাঁ এই যে 7 থেকে 13 এগুলা শিখবা, এগুলার এই যে কয়টা। ঠিক আছে, এরপরে দেখো পরিবেশের জন্য ক্ষতিকারক এবং তার বিকল্প উপাদান, এই যে 4টা দেওয়া আছে, এই 4টা এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। নিচের কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক, বা নিচের কোনটি বেনজিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? দেখো বেনজিনের বিকল্প হিসেবে কি করবো আমরা? টলুইন। তাহলে এভাবে পরীক্ষার প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে পয়েন্টগুলো দাগানো দেওয়া আছে এগুলো একটু পড়ে নিও। এই যে দেখো মাটির অনুকূল পিএইচ হচ্ছে 7 থেকে 8। হ্যাঁ এটার থেকে কম হইলে পানির পিএইচ 3 এর নিচে নেমে গেলে হ্যাঁ মাছ উদ্ভিদ, মাছ জলজ উদ্ভিদ মাছ মারা যায়, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, এই যে এগুলা হচ্ছে অম্লধর্মী গ্যাস, হ্যাঁ এগুলা বায়ুতে মিশে অম্ল বৃষ্টি সৃষ্টি করে, শ্বাস যন্ত্রের বিভিন্ন রোগ সৃষ্টি করে। হ্যাঁ এর মধ্যে সালফার ডাইঅক্সাইড, এটা লিখে রাখো, এটা হচ্ছে শ্বাস যন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। মানে প্রদাহ মানে কি? ইনফ্লামেশন। শ্বাস যন্ত্রের প্রদাহ সৃষ্টি করে কে? সালফার ডাইঅক্সাইড, লিখে রাখো, শ্বাস যন্ত্রের প্রদাহ সৃষ্টি করে কে? সালফার ডাইঅক্সাইড। আচ্ছা এখানে দেখো ভারী ধাতু, ভারী ধাতুর আয়ন এগুলা প্রাণীর দেহে প্রবেশ করে কি করে? এনজাইমের কার্যক্ষমতা নষ্ট করে। এখন এই ভারী ধাতু কোনগুলা, এগুলা নিয়ে একটা ভারী সমস্যায় আছে। হ্যাঁ ভারী ধাতু তোমাদের এই চ্যাপ্টারে আছে, এরপরে কি বলে ওই সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন, অর্থনৈতিক রসায়ন ওইখানে আছে।
সঞ্জিত স্যারের বইয়ে একভাবে আছে, হাজারি স্যারের বইয়ে আরেকভাবে আছে। এখন আমরা যদি সবগুলা মিলিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি, হ্যাঁ, ভারী ধাতুর যদি একটা সিকোয়েন্স তৈরি করি, তাহলে সেই সিকোয়েন্সটা কেমন দাঁড়াবে? এই সিকোয়েন্সটা দাঁড়াবে হচ্ছে এটা, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এটা আমি দাগাই দিচ্ছি, এরপরে তোমরা স্ক্রিনশট দিবা, ঠিক আছে? সবগুলা উদাহরণ যদি আমি একত্র করি, এটা হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্কের নিচে আছে কি? ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের নিচে আছে মার্কারি, আর এই ক্যাডমিয়ামের পাশে আছে সিলভার। আর এখান থেকে আমরা শিখবো হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর হচ্ছে বিসমাথের পাশে আছে লেড। আমরা এইভাবে সিরিয়ালটা মনে রাখবো। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, না হলে তুমি পারবা না। সমস্ত ভারী ধাতু আমি একসাথে নিয়ে আসছি, ঠিক আছে? দেখো পরীক্ষায় একবার কিন্তু প্রশ্ন আসছিল যে নিচের কোনটি ভারী ধাতু নয়, ঠিক আছে? অপশন ছিল জিঙ্ক ছিল, তারপর মার্কারি ছিল, তারপর গোল্ড ছিল, আর একটা কি অপশন যেন ছিল, আর একটা ধরে নাও না, লেড ছিল, লেড না কি যেন ছিল, না নিকেল ছিল। এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, একজন একটু অ্যান্সার বলো তো দেখি। মানহা বলো। এই কোশ্চেনটা আবার বলেন। নিচের কোনটি ভারী ধাতু নয়? অপশন নিচের কোনটি ভারী ধাতু নয়? কোশ্চেন। ওখানে হ্যাঁ, অরাম, অরাম, গোল্ড। অরাম, গোল্ড। কিন্তু তুমি যদি এমনি কেমিস্ট্রির মূল ভাষায় যদি পড়ো, গোল্ড কিন্তু অবশ্যই একটা ভারী ধাতু, কিন্তু বইয়ের মধ্যে উদাহরণ যেহেতু নাই, সেহেতু অ্যান্সার হচ্ছে গোল্ড, ঠিক আছে? কিন্তু কেমিস্ট কি বলে, মানহা কি ইংলিশ মিডিয়াম নাকি? এই মানহা কই গেল? না ভাই, আমি বাংলা মিডিয়াম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, গোল্ড কিন্তু অবশ্যই ভারী ধাতু, কিন্তু যেহেতু বইয়ে উদাহরণ নাই, সেহেতু আমরা অ্যান্সার দেবো হচ্ছে গোল্ড, ঠিক আছে? তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রাখছো আশা রাখি। আমরা আবার বইয়ের দিকে চলে যাই। তারপর কোন পদার্থ পরিবেশের উপর কি প্রভাব ফেলে আর স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে? এই জিনিসগুলা বিশাল একটা চার্ট, এগুলা আসলে লাগবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি শুধুমাত্র যেগুলো দাগাই দিচ্ছি এগুলাই পড়ো, এর বাইরে তোমার পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? এর বাইরে তোমার পড়ার প্রয়োজন হবে না। তুমি যদি এগুলা পড়ো, দেখবে যে ঘুরে ফিরে এর মধ্যে আসবে। হ্যাঁ, তুমি সবগুলা পড়তে গেলে তুমি পারবা না। একটা জিনিস তোমাদেরকে আমরা ধরি দেখি, পারো কিনা, ঠিক আছে? আমি সবারই হাত নামাই দিব, যে পারবা। আমি আগে কোশ্চেনটা করি, যে পারবা সে হাত তুলবা। এই যে এই আরেকজন দেখো আগে হাত তুলে রাখছে, সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে পড়লে ত্বক পুড়ে যায়। এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের তিনটা ধর্ম বলা আছে: ক্ষয়কারী, তীব্রজারক, নিরোধক। এই তিনটা ধর্মের কোন ধর্মের কারণে আমাদের ত্বক পুড়ে যায়? হ্যাঁ, এটা কে পারবা? হ্যাঁ বলো দেখি, কাকে আনমিউট করছি? স্যার তীব্র নিরোধক। নিরোধক, কারণ কি বলো তো, বলতে পারবা? স্যার এটা তীব্র নিরোধক হওয়ার কারণে মানে পানি শোষণ করে নিয়ে ফেলে, তো পানি আমাদের কোষের ভিতরে যে পানি থাকে সেই পানিগুলা শোষণ করে নেয়, তখন ওই কোষগুলা মারা যায়, ভেঙে যায়, পানি শূন্য হয়ে পড়ে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা অনেক ভালো পারো দেখা যাচ্ছে। হ্যাঁ, মেডিকেল তো আসলে তোমাদেরকে দিয়ে আশা করা যায় ইনশাআল্লাহ, ঠিক আছে? যে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে পারো, আমরা তাকে দিয়ে খুব ভালো কিছু আশা করি, যেন তেন মেডিকেল না, উপরের দিকে মেডিকেলে আশা করি, ঠিক আছে? তাহলে যেগুলো দাগানো আছে শুধুমাত্র সেগুলোই পড়বা, ঠিক আছে? কোনটাতে কি ক্ষতি হয়। এরপরে অ্যানালাইসিস এর মধ্যে এখান থেকে বেশি কিছু পড়তে হবে না। হ্যাঁ, মাইক্রো অ্যানালাইসিস, মাইক্রো পদ্ধতিতে কি কি যন্ত্রপাতি, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এগুলা একটু রিডিং করবা। আর এখান থেকে খুব বেশি পড়তে হবে না। 11 নম্বর পয়েন্ট একটু দেখবা, যে এই যে আমরা সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে যে থায়োঅ্যাসিটামাইড ইউজ করি, সেই থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা মনে রাখবা। আর কি ইউজ করি? থায়োঅ্যাসিটামাইড, এই কথাটা মনে রাখবা, থায়োঅ্যাসিটামাইড।
আর হচ্ছে এখান থেকে পার্থক্যটা, এই 1 2 3 যে পার্থক্য দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু না শিখো, পার্থক্যটা শিখতে হবে। এখানে যেটা জানতে হবে, বস্তুর ভর কত, আয়তন কত, কোন পদ্ধতিতে বস্তুর ভর কত থাকে, আয়তন কত থাকে। ঠিক আছে, দুইটা পার্থক্য আছে, দুইটা পার্থক্যেরই শুধুমাত্র 1 থেকে 3 নাম্বার পয়েন্ট। তারপরে যে আমরা পানিগাতে কত তাপমাত্রা দেওয়া যায় আমরা আগেই লিখে দিয়েছিলাম, 99 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো দাহ্য পদার্থ ব্যবহারের সতর্কতা, এগুলা ইম্পর্টেন্ট না, একটু রিডিং করার চেষ্টা করো, দেখো। সর্বশেষ হচ্ছে আমাদের প্রাইমারি চিকিৎসা। আমাদের যে প্রাইমারি চিকিৎসা এরকম যে একটা বক্স থাকে, হ্যাঁ, এই বক্সের মধ্যে কি কি জিনিস থাকে সেটা জানতে হবে। ল্যাবরেটরি কিট, হ্যাঁ, ল্যাবরেটরি কিট। এখানে আমার একটা কথা মনে রাখবো, অবশ্যই যে কথাটা মনে রাখবো, রাবিং অ্যালকোহল কাকে বলে। 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকে কি বলা হয়, রাবিং অ্যালকোহল। এই কথাটা মনে রাখবো, ঠিক আছে। এরপরে হচ্ছে অসুস্থ হলে, হ্যাঁ, আমার ত্বকের মধ্যে হঠাৎ করে অ্যাসিড পড়লো, আমি কি ব্যবহার করব, চোখের মধ্যে অ্যাসিড পড়লো কি ব্যবহার করব, এই জিনিসটা তুমি পড়বা হচ্ছে ডাইজেস্ট থেকে। তবে এই জিনিসের বেসিক জিনিসটা একটু জেনে রাখো। বেসিক জিনিসটা হচ্ছে আমি অ্যাসিড লাগলে ক্ষার দিব, ক্ষার লাগলে অ্যাসিড দিব, যাতে কি হয় একটার সাথে আরেকটা নিউট্রালাইজ হয়ে যায়, নিরপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, অ্যাসিডের তীব্রতা কমে যায়, বা ক্ষার পড়লে ক্ষারের তীব্রতাটা যাতে কমে যায়। তাহলে যেমন ধরো এই যে হাতে যদি অ্যাসিড লাগে, তাহলে আমরা কি ইউজ করব, ক্ষার। কোন ক্ষার, 5% সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, চোখে যদি ক্ষার লাগে, ক্ষার লাগলে কি ইউজ করব, অ্যাসিড। কোন অ্যাসিড, বোরিক অ্যাসিড। কত পার্সেন্ট, 5%। এটা ডাইজেস্টে সুন্দর করে দেওয়া আছে, এটা ডাইজেস্ট থেকে শিখবা। আচ্ছা, ডাইজেস্টে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তার আগে তোমাদের কবির স্যারের বইয়ের কিছু ইনফরমেশন আছে, হ্যাঁ, আমি তোমাদেরকে এটা তো দেখাইছে, এই যে এই জিনিসটা, এটা একটু স্ক্রিনশট দিয়ে না রাখো। আমরা রাসায়নিক বজ্রকে, রাসায়নিক বজ্রকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তার মানে 1 নাম্বার হচ্ছে কি, ক্ষয়কারী পদার্থ। এই জিনিসটা মনে রাখবা, ক্ষয়কারী পদার্থের পিএইচ কত থাকে, 2.5 এর নিচে অথবা 12.5 এর উপরে, তাদেরকে আমরা ক্ষয়কারী পদার্থ বলি। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা লিখে রাখতে পারো, জাস্ট একটা পয়েন্ট লিখলেই হবে। আচ্ছা, এখানে সঞ্জিত স্যারের বইয়ের আরেকটা ইনফরমেশন যেটা আমরা বললাম, যে আমরা এই যে এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা দিতে ভুলে গেছি আমি। সেটা হচ্ছে যে আমরা যে অনুজ্জ্বল শিখা এবং উজ্জ্বল শিখার মন্ডল পড়লাম সঞ্জিত স্যার, হাজারি স্যারের বইয়ে, সঞ্জিত স্যারের বইয়ে এটাকে অন্যভাবে দেওয়া আছে। দেখো এখানে যেটা বলা আছে, অনুজ্জ্বল শিখার মন্ডল হচ্ছে 3টা, অসম্পূর্ণ দহন মন্ডল, নীলাভ আংশিক দহন মন্ডল, অন্ধকার মন্ডল। আর উজ্জ্বল শিখার মন্ডল হচ্ছে কয়টা, 4টা। এই দেখো 1 2 3 4, এই 4টা। এর একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে সঞ্জিত স্যারের বইয়ে কথা। আয়ন শনাক্তকরণের জন্য আমরা এই মাঝের অঞ্চলটা ইউজ করি, হ্যাঁ, মাঝের অঞ্চলটা ইউজ করা হয় কোথায়, অনুজ্জ্বল শিখা। আর কোনো কিছু গলনের জন্য, গলানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে উপরের অংশ। আর আয়ন শনাক্তকরণের জন্য, ধাতব আয়ন শনাক্তকরণের জন্য আমরা মাঝের অঞ্চল ইউজ করি, কথাটা লিখে রাখো। তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আর সর্বশেষ আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এটা ডাইজেস্টে পাবা তোমরা, কিন্তু জিনিসগুলো একটু বুঝে রাখো, তাহলে পড়তে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এক ক্ষারীয় অ্যাসিড, দ্বি ক্ষারীয় অ্যাসিড, ত্রি ক্ষারীয় অ্যাসিড, এগুলার উদাহরণ। এক ক্ষারীয়, হ্যাঁ, দ্বি ক্ষারীয়, আর হচ্ছে কি ত্রি ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, এক ক্ষারীয় অ্যাসিডের উদাহরণ কি, HCl, বা হাইড্রোজেন একটা আছে এইরকম, নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, দেখো হাইড্রোজেন একটা আছে, এটাকে মুখস্থ করার কোনো বিষয়, এটা তো ভুলেও মুখস্থ করবা না। একটা হাইড্রোজেন আছে, এক ক্ষারীয়, অর্থাৎ এটা একটা ক্ষারকে প্রশমিত করতে পারবে। দ্বিক্ষারীয়, H2SO4, এখানে 2টা হাইড্রোজেন আছে দেখো, তাহলে এটা একটা দ্বিক্ষারীয় অ্যাসিড। ত্রিক্ষারীয় অ্যাসিড কি কি আছে, যেমন ধরো H3PO4, এখানে 3টা আছে, H3SO4, এখানে দেখো 3টা আছে, তাহলে ত্রিক্ষারীয়। কিন্তু তুমি মনে রাখবা কি, তাহলে মনে রাখবা হচ্ছে এই যে H3PO3, এখানে দেখো PO4 ছিল ত্রিক্ষারীয়, বাট PO3 যেটা, এটা কিন্তু দ্বিক্ষারীয়। তাহলে এটা একটা ব্যতিক্রম জিনিস, তুমি যদি এটা যদি তুমি মনে না রাখো তুমি পারবা না। এই 3 দেখে বলে দিবা কি এটা ত্রিক্ষারীয়। আর কি, H3AsO3, দেখো O4 দিলে হচ্ছে ত্রিক্ষারীয়, বাট O3 দিলে তখন হয়ে যাচ্ছে কি এটা দ্বিক্ষারীয়। তাহলে এই যে ব্যতিক্রম যে জিনিসগুলো আছে
এটা ডাইজেস্ট থেকে পড়বা, ঠিক আছে? বেশি নাই, এই 3টা না 4টা দেওয়া আছে এখানে, ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলো মুখস্থ করবা না, বাট ব্যতিক্রম জিনিসটা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল পড়াশোনা, ঠিক আছে? তো এবার যে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব।